একটা সাপের ঘটনা বলবেন, রাইট? মানে একটা ওঝা তাকে নিয়ে একটা ঘটনা বলবেন, খুবই ইন্টারেস্টিং ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। শুনি চলুন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সোহান, আমি এসেছি ঢাকার বাড্ডা ব্যারেজ থেকে। বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে পড়ছি। তো আজকে যেহেতু ভূত এফএমটা প্রথম রমজানের প্রথম এপিসোড, সবাইকে পবিত্র রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি। তো আমার যেই ঘটনাটি আমি শুনেছি আমার এক দূর সম্পর্কের চাচাতো ভাইয়ের কাছ থেকে। ঘটনাটা হচ্ছে ঢাকার ইসাপুরা এলাকা, এটা হচ্ছে 300 ফিট দিয়ে দিকে অনেকে চিনেন। আর এই ঘটনাটা 40 থেকে 45 বছর আগে। তখন ঘটনা চলে যায়, আমার চাচাতো ভাইয়ের নানা একদিন রাতের বেলা ঘুমিয়েছিলেন। তো তিনি রাতের বেলা স্বপ্নে দেখলেন যে তাকে সাপে কেটেছে। সকালবেলা ঘুম থেকে উঠলেন, তিনি সবাইকে বলছিলেন যে রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম যে আমাকে সাপে কামড় দিয়েছে। তো এটা সবাইকে তিনি বলে বেড়াচ্ছিলেন। এরপর থেকেই তার শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়। উনি বলছিলেন যে আমার শরীরে প্রচন্ড ব্যথা করছে। তো হয়তো বা বলাটাই তার জন্য উচিত হয়নি। তো দিন যেতে থাকে, তার শরীরের ব্যথাটা আর অসহনীয় পর্যায়ে চলে যেতে থাকে। একটা সময় তিনি তার ফ্যামিলি মেম্বার, তার সন্তানরা তাকে কবিরাজ দেখান, বাট তাতেও কোনো কাজ হচ্ছিল না। তো তাকে হসপিটালে নেওয়া হলো। হসপিটালে ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করলেন যে কি কারণে তার শরীরে ব্যথা হচ্ছে। জি জি। তো ডাক্তাররা পরীক্ষা করে বললেন যে আমরা তো আপনার শরীরে কোনো রোগের চিহ্ন কিংবা রোগী ধরতে পারছি না, তো আমরা ট্রিটমেন্টটা করব কিভাবে? আপনি বলছেন আপনার শরীরে ব্যথা হচ্ছে, কিন্তু আসলে আমরা তো রোগী আইডেন্টিফাই করতে পারছি না। তো এটার পর তাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়, বাসায় আসে। তারপরে তার এরকম ব্যথা তিনি সহ্য করতে পারছিলেন না। একদিন দুপুরবেলা এমন হয় তিনি ভাত খাবেন, তিনি গরমের কারণে একটা গাছের নিচে বসে ভাত খাচ্ছিলেন। খাওয়া শেষ করে তিনি রুমে গেলেন। রুমে যাওয়ার পর কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো তার সন্তানরা এসে তাকে ডাকাডাকি করে, কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরও তিনি যখন উঠলেন না, তারা এক পর্যায়ে ধরে নিলেন তিনি মারা গেছেন। তারা কোনো কবিরাজ কিংবা ডক্টরকেও ডাকার প্রয়োজন মনে করেনি। তারা অনেক ডাকাডাকির পর তারা ধরে নেন যে তিনি হয়তো মারা গেছে। তো যথারীতি তার দাফন কাফনের কাজ শেষ হলো, সবকিছু একদম নিয়ম মাফিক হচ্ছে। হ্যাঁ, তাকে কবর দেওয়া হলো তাদের একটা পতিত জমি, নদীর পাড়ের একটা জমি ওখানে। তো তাকে ওই দিন মাটি দিয়ে সবাই এসে পড়ে। ওই দিন রাত থেকেই তিনি তার পরিবারের লোকদের স্বপ্নে দেখা দিচ্ছিলেন, বলছিলেন যে তোমরা আমাকে কেন কবর দিয়েছো, আমি তো মারা যাইনি। তো একে একে সকালবেলা একজন আরেকজনের কাছে শেয়ার করছিলেন, একজন এক একদিন দেখছিলেন। আস্তে আস্তে সবাইকে তিনি দেখা দিতে থাকেন। ঘটনাটা ছড়িয়ে যাচ্ছিল গ্রামের মধ্যে। তো তারা একটা পর্যায়ে ভেবে নিলেন হয়তোবা মানুষ মারা গেছেন, হয়তোবা এরকম দু একদিন স্বপ্নে দেখা দিতেই পারে। আচ্ছা, তো এই স্বাভাবিকভাবে নিলেন জিনিসটা, তারা বিষয়টা অতটা ওরকম গুরুত্ব দেন নাই। এভাবে 3টি মাস কেটে গেল। তো এরপর মাঝখানে বর্ষার সিজন এলো, খবরে ওইদিকে জমি সমান হয়ে গেল। তো একদিন গ্রামে আবার কাঁচা তরকারি নিয়ে বিক্রি করতে আসতেন নৌকা দিয়ে মাঝি। তারা একদিন এক মাঝি নৌকা নিয়ে আসেন, গ্রামে তরকারি বিক্রি করবেন। দুপুরবেলা প্রচন্ড গরমের কারণে তিনি নদীর পানিতে গোসল করেন। গোসল করার পর তার জামা কাপড়গুলো তিনি কোথায় শুকাবেন? তিনি এক কাজ করলেন, ওই কবরের উপর দিয়ে দুই পাশে 2টা গাছ ছিল, গাছের সাথে দড়ি টানা দিয়ে ওখানে তিনি তার কাপড়গুলো নেড়ে রাখলেন। ভর দুপুরে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, বিকেল হয়ে গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তার কাপড়গুলো একটুও শুকায় নাই। কাপড় যেরকম তিনি রেখেছিলেন রাসেল ভাই তেমনই ছিলেন। তো বিষয়টা তার কাছে অদ্ভুত লাগলো। তিনি গ্রামের কয়েকজনকে জিজ্ঞেস করলেন আসলে এই জমিটার মালিককে। তো খুঁজে বের করা হলো তাদেরকে। তারপর উনি গিয়ে বললেন, আচ্ছা, ওই যে নদীর পাড়ে যে পতিত জমিটা, ওইখানে ওইটা তো আপনাদের জমি, ওইখানে কি আপনারা কোনো এমন মানুষকে কবর দিয়েছেন যাকে সাপে কামড় দিয়েছিল? ওনারা বললেন, আপনি কি করে জানলেন? এটা তো আজ থেকে আরো 3 মাস আগের ঘটনা, 3 মাস প্লাস 3 মাস 13 দিন বা এরকম ঘটনা, এটা আগের। কিন্তু তাকে তো ডিরেক্টলি সাপে কাটেনি, স্বপ্নে তিনি দেখেছিলেন তাকে সাপে কেটেছে। তো এটা তিনি বললেন হ্যাঁ হয়তোবা হতে পারে, কিন্তু তাদের মনে একটা কৌতূহল জাগে। উনি কি করলেন? উনি বললেন আমি ওঝা, আর এখানে আমি কাপড় নেড়ে রাখার পর দেখতে পেলাম কাপড় শুকাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে সাপে কেটে রাখা সাপে কাউকে কামড় দিলে ওই মানুষটা যদি মারা না যায়, তাকে কবর দিলে
ওইখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে পারে। তো আমার বিশ্বাস উনি এখনো মারা যাননি। ওনারা বললেন কি পাগলের মতো এটা মানে একটা মানে অবিশ্বাস্য, মানে চরম অবিশ্বাস্য হ্যাঁ ভাই, ঘটনা। 3 মাসের বেশি সময় মানুষ কিভাবে মানে বেঁচে থাকতে পারে, এটা তো Right. অদ্ভুত। তো তিনি বললেন আমি এই কবরটা খুঁড়তে পারি? ওনারা বললেন না, তা তো পসিবল না, কারণ এতদিন আগে আমার বাবাকে আমরা কবর দিয়েছি, উনি মারা গেছে, আপনি বলছেন উনি মারা যায়নি, তো এটা কিভাবে বিশ্বাস? তারপরও অনেক রিকোয়েস্ট করে গ্রামের মাতবর, তারপর যারা গ্রামের বড় তাদের অনুমতি নিয়ে কবরটা খোঁড়া হলো। কবরটা খোঁড়ার পর ওই ওঝা দেখলেন যে কাফনে কাপড় ওইরকমই আছে, সরানোর পর দেখলেন ওই লোকটার শরীরে এক বিন্দু মাংস পচেনি, শুধু মাংসটা এরকম ভাবে শরীরের সাথে লেগে গিয়েছিল, মানে মনে হচ্ছিল একটা কঙ্কাল বডি যেরকম ওইরকম। আর তিনি দেখলেন তার মাথায় চুল ঝরে পড়ে যায়নি, মাথার চুলগুলো তিনি টান দিলেন, দেখলেন চুলগুলো মানে ছিঁড়ছে না। তো উনি বললেন হ্যাঁ তিনি এখনো জীবিত আছেন, কারণ তার চুলগুলো ছিঁড়ছে না। তো ওনারা বললেন এটা কিভাবে সম্ভব? উনি তাকে কবর থেকে উঠালেন, তারপর অনেক ঝাড়ফুঁক করলেন, করার পর অনেক করার পর উনি বললেন উনি এখনো বেঁচে আছেন। তারপর উনি ওনার চোখটা খুললেন, মানে যিনি মারা গিয়েছিলেন আজ থেকে 3 মাস 13 দিন আগে, চোখটা খুললেন, কিন্তু উনি কোনো কথা বলতে পারছিলেন না। তাই বাসায় নিয়ে যাওয়া হলো। তার শরীরটা এরকম হয়ে গিয়েছিল, মনে হচ্ছে জলজন্ত একটা কঙ্কাল বডি তারা বাসায় রেখেছে। তো এরকম কয়েকটা দিন যায়, তাকে তিনি কারোর সাথে কোনো কথা বলতে পারেন না, চলাফেরা করতে পারেন না, শুধুমাত্র শুয়েই থাকতেন আর পুরো কঙ্কালের মতো। তাকে তরল জাতীয় কিছু খাওয়ানো হতো বা এরকম। তো এরকম 17 দিন যখন যায়, 17 দিন পর লোকটা সত্যি মারা যায়। এরপর ওই ওঝাটাকে আবার ডাকা হয়। এতদিন মাটির নিচে কিভাবে থাকতে পারে, আর 17 দিন পর উনি মারা গেলেন। ওঝা বললেন যে এতদিন আপনারা 3 মাস আগে একজন জীবিত মানুষকে কবর দিয়েছেন, আপনাদের উচিত ছিল আপনারা ডাক্তার বা কারো পরামর্শ নিয়ে যে উনি কি মারা গেছে কিনা সেটা আইডেন্টিফাই করা, কিন্তু তা আপনারা করেননি। আর উনি আপনাদেরকে স্বপ্নে বারবার দেখা দিচ্ছিল যে আমি তো মারা যাইনি, তোমরা আমাকে কবর দিয়েছো কেন? এটাও তো খুব অদ্ভুত ব্যাপার। এটা তো মানে এই যে বারবার করে দেখাচ্ছিল, এটাও তো খুব অদ্ভুত ব্যাপার। সচরাচর হয় না এরকম। একজনকে দেখানোর পর প্রায় প্রতিদিন অনেকেই দেখতো এরকম। তো তারপর এরকম, তো উনি বললেন আপনাদের অনেক দেরি হয়ে গেছে, আপনারা যদি তখন কাজটা করতেন হয়তো তাকে বাঁচানো যেত। এরপর তিনি এই কয়েকদিন ছিলেন এরকম, তারপর মানে এতদিন মাটির নিচে থাকার পর ফলে তার এখন মানে তিনি আর বাঁচেননি। 17 দিন বাঁচার পর তিনি মরে যান। এরপর ওই ওঝাটাও চলে যান ওখান থেকে। তো রাসেল ভাইয়া, এই ছিল আমার ঘটনা। আর ঘটনাটা হচ্ছে ঢাকার ইসাপুর এলাকা। এটা হচ্ছে 300 ফিট দিয়ে ভিতর দিকে, অনেকেই চিনেন, 40 থেকে 45 বছর আগে। এটা আমার চাচাতো ভাইয়ের নানার সাথে ঘটে ঘটনাটি। আপনারা ওখানকার মানুষ হয়তো বা জানবেন ঘটনা। থ্যাংক ইউ রাসেল। থ্যাংক ইউ। তো এই ছিল আপনার ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যারা শুনলেন এই ঘটনাটি তাদের অনেক বেশি ভালো লেগেছে। এন্ড কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই আমাদের SMS করতে ভুলবেন না। এবং SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠাতে হবে 9840 নাম্বারে। আর আমি আপনাদের আরো একটা ঘটনা এখন শোনাতে চাই, যে ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনা। এটা একটা ইমেইল, এবং সেই ইমেইলটা আমি একটু পড়তে চাই। আর সেই ইমেইলটা যেভাবে পাঠিয়েছেন সেভাবে পড়ছি। লিখছেন, হাই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি চাই আমার স্টোরিটা আপনি পড়ে শোনান। আমি সিয়াম, ফরিদপুরে থাকি। আমি একজন ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার। আমি সরাসরি আমার স্টোরিতে যাচ্ছি। আচ্ছা, এই স্টোরিটার আগে আমি আরো কিছু স্টোরি দেখছি এখানে আমাকে পাঠিয়েছেন অনেকেই, সেরকম কিছু স্টোরি আমি পড়তে চাই। তো আমাদের এখানে প্রচুর স্টোরি এই সপ্তাহে এসছে, এবং তাদের মধ্যে অনেকগুলোই আমি দেখেছি যে মানে বেশ পড়ার মতো এবং অনেক ভালো। তো আশা করছি আপনাদের প্রচুর আনন্দ দিতে পারবো। আমি প্রথম স্টোরিতে যাচ্ছি। যে স্টোরিটা শুরু করেছিলাম সেটাতে আসবো, তার আগে আরো একটা স্টোরিতে দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ইটস ফাহাদ once again from Auckland, এবং তিনি তারপর লিখেছেন যে আল্লাহর রহমতে নিশ্চয়ই আপনি ভালোই আছেন। Actually, from being a loyal listener of Bhut FM, আমি সবসময় ট্রাই করি to collect stories. Today I'm sending a story about a cemetery. এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে মানে ওয়াইকুমেটি এরকম টাইপের, বা ওয়াইকুমেটি বা ওয়াইকুমেট এরকম টাইপের কোন একটা কিছু হবে। আমি ঠিক
which is so known as the most haunted cemetery in the entire New Zealand, about 108 hectares of land. First এই লোকেশন বলে নিচ্ছি, which is in এটা হচ্ছে একই জায়গায় এবং এক্সাক্ট লোকেশন আপনারা এটা ইউটিউবে দেখে নিতে পারেন। আমি দেখেছি এরপরে ইউটিউবে এটার উপরে অনেক ধরনের অনেক কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। এই সিমেট্রিটা বেশ হন্টেড একটা সিমেট্রি সবাই বলে। নাও মেইন ঘটনায় আসা যাক। আসলে কিছু ছোট ছোট ইনসিডেন্ট কালেক্ট করে মাইন্ড করে লিখলাম, যদিও গুছিয়ে বলতে আর লিখতে পারি না, তারপরেও ট্রাই করি। সো প্লিজ ফরগিভ মাই মেসেজ। অ্যান্ড আমি স্টোরি কালেক্ট করেছি। এটা হচ্ছে একজনের কাছ থেকে, তিনি হচ্ছেন রক ময়া, one of the keeper management of the cemetery. আসলে ফুল নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট cemetery and another haunted thing হচ্ছে যে এর পেছনের গ্লেন এডেন রেলওয়ে স্টেশন। এখানে ডিফারেন্ট সেকশন আছে, such as older section, young section, suicide section, murder section and so on. এখানে এই পর্যন্ত অনেকেই অনেক কিছু দেখেছে। Not just at night, even when it is daylight. মানে এবং যেমন একবার দুপুর বেলার দিকে কাপল তাদের প্যারেন্টস এর গ্রেভিয়ার্ডের কাছে আসছিল, এন্ড ওইটা ছিল ওল্ডার সেকশন। আমি যেভাবে লিখেছেন সেভাবে কিন্তু পড়ছি, সো অনেক ধরনের মানে ল্যাঙ্গুয়েজের অনেক যেভাবে আছে সেভাবে পড়ে যাচ্ছি অথেন্টিক রাখার জন্য। এন্ড তখন তারা একটা ব্ল্যাক রোবস পরা এক মহিলাকে দেখে ফার্স্টে তারা, এবং ভেবেছিল যে ইট শুড বি সামওয়ান, বাট পরে তারা নোটিস করলো যে মহিলাটি ট্রান্সপারেন্ট, মানে জাস্ট লাইক নাথিং ইনসাইড অফ হার। এন্ড এখানে একটা অফন একটা মানে ব্যাপার, এবং সেটা হচ্ছে যে এবং অনেকের কাছেই এই ব্ল্যাক রোবস পরা, এই রোবসটা যারা জানেন তারা তো জানেনই, আমি একটু সুবিধার জন্য সবাই যেহেতু শুনছেন সবার জন্যই বলছি যে অনেকেই আপনারা দেখেছেন মনে হয় রোবসটা অনেকটা মানে বড়, মানে লং, কিভাবে বুঝাবো আসলে, এটা হচ্ছে আপনার মানে একদম গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা পোশাক, অনেকটা আলখেল্লার মতন আর কি। এটা আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই রোবস পরা মহিলার কথা শুনে এবং দেন মানে অন্য একটা রাতে একজন কেয়ারটেকার জাস্ট নাইট রাতের বেলায় রাউন্ডে বের হয়, অ্যান্ড হি ওয়াজ জাস্ট ক্রসিং ইয়াং সেকশন, অ্যান্ড সে এক্স্যাক্টলি দেখতে পায় সেটা হচ্ছে যে একটা ছেলে অ্যাবাউট 15 or 16 years old, সে একটা গাছের সাথে ফাঁসিতে ঝুলে আছে এবং তার চোখ খোলা ছিল, এবং সে এটা দেখার পরে অনেক প্যানিকড হয়ে যায়, খুবই স্বাভাবিক, অ্যান্ড ওইখান থেকে রাশ আউট করে জাস্ট ওয়াচ হাউসের সামনে এসে সেন্সলেস হয়ে যায়। প্যারানর্মাল নিউজিল্যান্ডের আশা এবং প্যারানর্মাল নিউজিল্যান্ডের আশা এটা কি প্রতিবেদন থেকে, প্যারানর্মাল নিউজিল্যান্ডে আসা প্রতিবেদন থেকে জানা যায় যে এই পর্যন্ত ওইখানে 8 জন কেয়ারটেকার এই পর্যন্ত ভয়ের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাদের, এবং আরো জানা যায় যে মানে এবং মানে আসা যাক যে যার কাছ থেকে কালেক্ট করেছি তার ফেস করা কিছু ইনসিডেন্ট। এবার সেটাতে আসা যাক। আই ওয়াজ নট মাচ অ্যাবাউট 2006 এর ঘটনা এটা। নিউজিল্যান্ডে অনেক কোয়াইট এবং অনেক কম লোকের বাস ছিল তখন, তার মতো করে বলছি। এবং আমি একদিন জাস্ট রাতের বেলা একটা জায়গায়, একটা হাউসে সাডেনলি অনেক মানে হার্শ অনেক সাউন্ড, অনেক জোরে একটা সাউন্ড শুনলাম, এবং সেটা দরজা ছিল। ইনস্ট্যান্টলি দরজা ওপেন করলাম এবং আমি দেখলাম যে না, কেউ নেই বাইরে। দেন আমি ভাবলাম যে কিছু একটা ঝামেলা হবে, হয়তো এটা আমার মেবি এটা হ্যালুসিনেশন। আফটার সাম মিনিটস আমি আরেকটা শব্দ শুনলাম খুব জোরে। দেন আমি বের হই, একটা শ্যাডো মুভ করতে দেখলাম, এটা ফলো করলাম এবং ফলো করে স্টার্ট করলাম। আমি খুবই সাহসী ছিলাম, এগেইন তখন ইয়াং ছিলাম, অনেক বেশি ভয়ের ব্যাপার আমাকে টাচ করতে পারিনি তখনও, যেহেতু আমরা জানি যে সেমেট্রি, গ্রেভিয়ার্ড এসবে যারা জব করে তারা খুবই সাহসী হয়। দেন শ্যাডোটা ফলো করতে করতে একটা গ্রেভিয়ার্ডের সামনে এসে দাঁড়ায়, অ্যান্ড গ্রেভিয়ার্ডটার মুখ খোলা
ভেতরে কিছু হাড় গোড় এরকম পড়ে আছে। এটা হচ্ছে খুবই ফ্রিকি ছিল। কারণ আমি এমন কিছু আমার লাইফেও আমি ফেস করিনি কখনো। তারপর আরেক দিনের ঘটনা বলি। সেদিন আমার রাউন্ড ছিল আমার, এবং যখন আমি মার্ডার সেকশনের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ডেথ স্যুট পরা দুইজন লোককে আমি দেখতে পাই। তারা এদেরকে বলা হচ্ছে ওয়েসলিয়ামস, এবং তারা একটা কবরের পাশে কিছু একটা খাচ্ছিল। ওইটা সে মানে অল্প মানে উপলব্ধি করতে পারে, এবং ততদিনে সে ব্যাপারগুলোর সাথে অনেকটা ইউজ টু হয়ে যায়, এবং তাই সে ক্যাথলিক্স এবং অনেক রিলিজিয়াস ছিল, এবং সে নিজেকে বন্ধ করে নিয়েছিল। আমরা সবাই জানি যে প্রত্যেক রিলিজনে এরকম কিছু রিচুয়ালস আছে। এবার আসা যাক মোস্ট হন্টেড পার্ট অ্যাবাউট দ্য রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি স্টেশনের এক্সাক্ট সিমেট্রির পেছনে এই স্টেশনটা মূলত ইউজ করা হতো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এবং যখন যখন নিউজিল্যান্ডের মার্টার্স যারা ছিলেন এবং ফ্রেঞ্চদের সাথে হওয়া যে সিভিল ওয়ার ছিল, এটার মধ্যে অনেকে শহীদ হয়েছিলেন, এবং তাদেরকে ক্যারি করে নিয়ে আসা হতো এই সিমেট্রিতে এবং কবর দেওয়ার জন্য। এবং সেখানে 70 থেকে 90 এর দিকে যখন কমিউনিকেশন এতটা ডেভেলপ করেনি, তখন মানে আনআইডেন্টিফাইড বডিজ গুলো, যেগুলো হচ্ছে অকল্যান্ড হসপিটাল এবং আরো অনেক জায়গা থেকে ক্যারি করে নিয়ে আসা হতো সিমেট্রিতে। এখন আসা যাক যে ঘটনায়, যে ময়া যে হচ্ছে যার কাছ থেকে ঘটনাটা শোনা, সে একজন ট্রেন ড্রাইভার অন দ্যাট রুট। একদিন সে এমন কিছু বেওয়ারিশ লাশ ক্যারি করে আনছিল, এন্ড সে এবং তার অ্যাসিস্ট্যান্ট অনেক সাউন্ড শুনতে পাচ্ছিল ভেতর থেকে, কিছু চাবানো বা এরকম হলে যেরকম প্রেশার দিয়ে মানে বোনস ভাঙা, এরকম হলে যেরকম শব্দ হবে, এই টাইপের কিছু শব্দ তাদের ভাষ্য মতে। এবং খুব বেশি আগের কথা নয়, একবার একটা ট্রেন ওই স্টেশনে এসেছিল এমটি, উইদাউট হ্যাভিং এনিথিং ইনসাইড, বাট ওই স্টেশনে আসার পর ট্রেনের ভেতরে সব লাইটস অফ হয়ে যায়, এন্ড এমনটা মনে হয় যে অনেক লোক ভেতরে, অর্থাৎ অনেক প্যাসেঞ্জার হয়তো ভেতরে রয়েছে। ওই স্টেশনে প্রায়ই ট্রেন অ্যাক্সিডেন্ট করে, অ্যান্ড এনিওয়ান হ্যাজ ডাউট যে মানে সেখানে হয়তো ইনভেস্টিগেট করলে হয়তো দেখা যাবে এবং এই স্টোরিটা মানে কেন ওখানে এরকম ঘটে। আর আমি স্টোরিটা কালেক্ট করেছি আমার সাথে হয়ে যাওয়া কিছু, মানে আমার সাথে হয়ে যাওয়া কিছু বলিনি, অ্যান্ড যাদের কাছ থেকে শুনেছি তাদের দেখে এবং শোনার পর মনে হয়নি যে লাইন। বাকি বিশ্বাস অবিশ্বাস নিজেদের। ভালো থাকবেন। স্টুডিওতে যে স্টোরি শেয়ার করা সম্ভব নয়, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহাদ বিন সুলতান, তিনি লিখেছেন অকল্যান্ড থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, অ্যান্ড আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। এবং তিনি লিখেছেন যেভাবে আমি সেভাবেই পড়লাম। আসলে বেসিক্যালি যে ঘটনাটা উনি লিখেছেন তার সেটা যদি আমি বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে এই হন্টেড সিমেট্রিতে আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে যে রূপ পরা কোনো মহিলাকে দেখা যায় বা ডেথ স্যুট পরা কোনো মহিলাকে দেখা যায়। এই জিনিসগুলো খুবই অদ্ভুত। কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে আপনি ঘুম থেকে উঠলেন না, আপনার ঘরের মধ্যে যদি আপনি এরকম দেখেন যে রূপ পরা কোনো মহিলা দাঁড়িয়ে আছে, বা এরকম একটা কালো স্যুট পরা কেউ একজন আপনার রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, কেমন লাগবে? অদ্ভুত লাগার কথা। আসলে যে কোনো অপরিচিত মানুষকেই তো আপনি যিনি আপনার বাড়িতে থাকেন না, সেরকম অপরিচিত কাউকে দেখেই তো প্রচন্ড ভয় পাওয়ার কথা। সেক্ষেত্রে যদি এইরকম কিছু হয়, আমি খুবই অবাক হয়ে যাই যে কিছু মানুষকে তো অবশ্যই কবর পাহাড় দিতে মানে থাকতেই হয়। আমি কিছুদিন আগে বেশ গত ঈদের সময় বোধহয় হঠাৎ করে আমার ঘটনাটা এটা পড়তে গিয়ে মনে পড়লো। তো আমি একটা কবরস্থানে, আমি নাম বলবো না কোন একটা জায়গায় একটা কবর, আমার রিলেটিভের কবর, এবং কার সেটা আমি বলছি না, কিছুই বলছি না, আমি শুধু জাস্ট বলে যাচ্ছি। তো সেইটার ব্যাপারে আমি কথা বলতে আমি গিয়েছিলাম। তো ওই গোরস্থানের ভেতরেই একটা জায়গায় গোরস্থানের মানুষজন বা ম্যানেজমেন্ট যারা, কি বলবো আমি জানি না, মানে ওইখানেই থাকেন ওনারা, গোরস্থানের লোকজন আর কি। সম্ভবত এনারা কর্পোরেশনের লোক বা কিছু হবে, আমি ঠিক শিওর না। তো ওনাদের সাথে আমি খুঁজতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে আমি দেখলাম যে আমি প্রথমে বাইরে থেকে জিজ্ঞেস করলাম যে ওনারা কোথায়। তো বলে যে এই গোরস্থানের ভেতরেই অমুক রাস্তা দিয়ে এদিক দিয়ে যাবেন।
রুমটার সামনে এসে দাঁড়ালাম, তখন দেখলাম যে নোবডি ওয়াজ দেয়ার, রুমটা পুরোপুরি ফাঁকা, তালা লাগানো। আমি যখন ফিরে আসবো কনফার্ম করলো যে এখানে লোকজন আছে এবং এইদিকে গেট বন্ধ, হয়তো এদিক দিয়ে কেউ বেরিয়েও যেতে পারে, আমি আই ডোন্ট নো, বাট কেউ হয়তো ছিল, ওরা হয়তো আন্দাজে বলেছেন। কিন্তু ফেরার সময় অনেক কিছু আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো এবং সেই সময় সন্ধ্যা হয়ে আসছিল, মাগরিবের সময়টা আমি খুবই অস্বস্তি নিয়ে ফিরেছি। এই সময় আমি যদি কবরস্থানে বা গোরস্থানে আমি যদি এরকম কোনো কিছু আবিষ্কার করে ফেলতাম কাউকে, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল, তাই না? আর আমি ভাবি যে যারা রাতের বেলাতেও পাহারায় থাকেন, ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়েজ, আমরা চলে যাব পরবর্তী ঘটনা, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নেব। বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি শুনছেন সবসময় থেকে 48.2 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত FM-এ। এবং আশা করছি আপনারা যে যেখানে আছেন আমাদের এই আজকে অন্তত এই প্রোগ্রামটা অনেক উপভোগ করছেন, এবং আশা করছি আপনাদের প্রতিটা মুহূর্ত অনেক বেশি ভালো কাটছে আমাদের সঙ্গে। এনিওয়েজ, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। যে ঘটনাটি আমরা শুনবো এর পরে, সেটি আমাদের সাথে আমাদের এখানে জয়েন করছেন আমাদের আরো একজন গেস্ট, যার নাম আমরা শুনবো তার কাছ থেকেই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আমি আরিফুল ইসলাম, আমি এসেছি বগুড়া থেকে। রাইট, আমরা কয়েকদিন ধরেই বলছিলাম যে আমরা বগুড়া যাব, এবং আরিফুল ইসলাম বগুড়া থেকে এসেছেন আমাদের এখানে, এবং আশা করছি যে আপনাদেরও অনেক আপনাদের কাছে পৌঁছাতে পারাটা অনেক সহজ হবে আমাদের জন্য। আরিফুল ইসলাম, কেমন লাগছে আপনার আজকে এখানে এসে? জি, অনেক ভালো ভাইয়া, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তো আপনি কি চান এখন? একটা ঘটনা শোনাতে চান ছোটখাটো? জি হ্যাঁ, আচ্ছা, চলি আমরা চলে শুনি আপনার ঘটনা, চলুন। আমার ঘটনা মূলত আমার কাজিনের নাম। আপনার বগুড়াবাসী, আপনাদের জন্য কিন্তু আজকে আমরা আরিফুল ইসলামকে আরো বেশি ডেকেছিলাম এখানে, কারণ আপনারা নতুন শুনছেন ভূত FM আমাদের সাথে, জাস্ট একদম লাইভ অনেকে শুনছেন বলছেন, এবং অনেকে অনেক এক্সাইটেড। আমি আপনাদের জন্যই বলছি যে আরিফুল ইসলামের ঘটনাটা আপনারা শুনবেন, এবং বগুড়া থেকে আমরা অনেক 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 ঘটনা চাই। চলুন শুনি আপনার ঘটনাটি। জি, আমি যার ঘটনা বলবো উনি আমার কাজিন, নাম মুমিন হোসেন। ঘটনা শুরু 2006 সালের প্রথম অথবা মাঝামাঝি দিকে, সঠিক সময়টা অত খেয়াল নেই। ঘটনা শুরু হয়, ঘটনার প্রথম ইনসিডেন্ট শুরু হয় কোন একটা রাত্রে, মাঝরাত্রে, যখন আমার কাজিনের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার ঘরের চৌকাঠের উপরে একটা লাটিমের মতো আলো ঘুরছে। সে এটা দিকে প্রচন্ড আতঙ্কিত হয় এবং কি করবে সে ভেবে পায় না, এবং সে প্রচন্ড সাহসী, বলা দরকার সেই সাহসী একটা ছেলে। সে অন্য দিক হয়ে আবার শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়, এবং পরের দিন তার ফ্যামিলিকে ঘটনাটা জানায় যে রাত্রে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তার একদিন বা দুদিন পরে সে আবার একই জিনিস রাত্রে উপলব্ধি করতে পারে যে তার দরজা চৌকাঠের উপর একই জিনিস ঘুরছে, এবং সে প্রায় একদিন দুই দিন বিরতিতে এবং প্রায় দেখতে পেত এইসব ঘটনা। তো তার কিছুদিন পরে একদিন সে এই একই ঘটনা দেখতে পায়। এরপর সে দেখতে পারে যে সেই আগুনের গোলাটা তার পড়ার টেবিলের উপর এসে পড়েছে, দরজার চৌকাঠ থেকে তার টেবিলের উপর এসে পড়েছে। সে এতে আরো আতঙ্কিত হয় এবং কি করবে ভেবে না পেয়ে তার কাঁচাটা তার মাথার উপর দিয়ে একবারে মুড়ে সে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। নিত্য নতুন তার সাথে এরকম ঘটনা ঘটতে থাকে। পরিবারের সদস্যগুলোকে সে জানায় যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতে থাকে। এই তারা অনেকে কবিরাজি ট্রিটমেন্ট করায়, যেহেতু এগুলোর কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নেই, সো কবিরাজি ট্রিটমেন্ট করায়, কিন্তু ফলশ্রুতিতে কোনো কাজ হয় না। যদিও দেখা যায় যে একদিন দুই দিনের জন্য ট্রিটমেন্টের পর একদিন দুই দিনের জন্য এগুলো থেমে থাকতো, বাট পরবর্তী সময়ে এগুলো আবার চালু হয়ে যেত। এক পর্যায়ে সে এরকম ট্রিটমেন্টের পরেও দেখতে পায় যে দরজা থেকে তার টেবিলের উপর এসেছে, এবং পরের টেবিলের উপর থেকে তার বিছানার উপর এসেছে, এবং সে প্রচন্ড ভয়ে কি করবে কিছুই বুঝতে পারে না, এবং এক সময় সে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। সে প্রতিদিন তাদের একটা স্টেশনারি দোকান ছিল, সেই দোকানে থেকে থাকতো, রাত্রে একা বাসায় ফিরতো, 10টা-11টার দিকে সে বাসায় ফিরতো। সো একদিন দেখতে পায় যে
তাদের দোকান থেকে তাদের বাসা পর্যন্ত আসতে একটা বাঁধঝাড় পড়ে মাঝখানে একটা, সেখানে ইলেকট্রিসিটি ছিল না সে সময়। তো একদিন আসার সময় সে বাঁধঝাড়ের ভিতর দেখতে পায় একটা সোনার হার জল জল করে জ্বলছে, এবং সে যতই এগিয়ে যায় তার দিকে সেটা পিছিয়ে যাচ্ছে। একটা সময় সে উপলব্ধি করতে পারে এটা কোনো নর্মাল ঘটনা না, এবং সে পিছিয়ে আসে এবং বাসায় এসে বলে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আজকে। তো পরিবারের সদস্যরা কি করবে ভেবে পায় না, যেহেতু কোনো ট্রিটমেন্টের পরেও এসব ঘটনা থেমে যাচ্ছে না। একটা সময় সেদিন বা তারপর দিন সে তার রুমে শুয়ে থাকে, এইসব ঘটনা ভাবতে ভাবতে শুয়ে থাকে। একটা সময় সে তার ঘরের ভিতরে প্রচন্ড একটা আলো দেখতে পায়, এবং আলো দেখার পর সে আতঙ্কিত হয়ে পড়ে যে এত আলো কোথেকে আসলো, কিভাবে আসলো, এবং আলোটা এতই উজ্জ্বল যে চোখ ধাঁধিয়ে যায়। জি। একটা সময় সে আতঙ্কিত হয়, সে পুনরায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে, এবং একটা সময় সে উপলব্ধি করতে পারে যে তার বিছানার উপর কেউ একজন উঠেছে এবং তার পাশে শুয়ে পড়েছে। সে খুবই ভয় পায়, এবং তার এই ঘটনার পরে ভয় পাওয়ার পরে একজন মানুষের স্বাভাবিকভাবেই তার ঘুম পাওয়ার কথা না, এবং তার ঘুম পাচ্ছে না আতঙ্কিত অবস্থায়। একটা সময় যে তার পাশে শুয়ে থাকে, সে ভয়েতে কাঁথাটা সরিয়ে যে দেখবে যে কে শুয়েছে, সে সাহসও পায় না। একটা সময় তার পাশে যেই শুয়ে থাকুক তার উপর একটা হাত উঠাই দেয়, এবং হাতটা প্রচন্ড ভারী ছিল সেই সময়। সে আতঙ্কিত হয়ে এক সময় সেন্সলেস হয়ে যায়, এবং পরদিন নিজেকে আবিষ্কার করে নিজের বিছানাতেই যে সে সুস্থ অবস্থায় আছে। ঠিক আছে, শেষ আপনার ঘটনা? আমার সাথে এরকম একটা ঘটনা রাত্রে ঘটেছে। তথাকথিত ফ্যামিলিও তার সাথে কবিরাজ একটা ট্রিটমেন্ট দেয়, যে আমার হেল্প নিয়ে একজন কবিরাজের সাথে যায় আমাদের এলাকায়। সেখান থেকে তাকে তাবিজ দেওয়া হয় একটা। পরবর্তীতে তাবিজটার কোনো কাজে আসে না। একদিন দুদিন পর একই অবস্থায় সে আবার উপলব্ধি করতে পারে। একটা সময় মে মাসের প্রথম দিকে 2007 সালের মে মাসের প্রথম দিকে তাদের বাড়িতে, যেহেতু তারা গ্রামের বাড়িতে থাকে, স্বাভাবিকভাবেই তারা কৃষিকাজ করে, এবং ফ্যামিলির তাদের ভুট্টা চাষ করে এবং ভুট্টা বাড়িতে উঠায়। একটা সময় ভুট্টা বাড়িতে মাড়াই করার সময় পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে এক সাইডে কোনায় দেখতে পায় যে একটা আলো। তখন সময় রাত 8টা থেকে 8:30 সময় দেখতে পাই যে বাড়ির একটা উঠানের কোনায় একটা আলো জ্বলছে। পরবর্তীতে সবাইকে ডেকে আনা হয় আলোটা দেখার জন্য, এবং একটা সময় আলোটা নিভে যায়। তখন দেখতে পাই একটা সামান্য কাদার মতো একটা কিছু সেখানে জল জল করে জ্বলছিল তখন। তো একদিন সন্ধ্যাবেলায় সে বাড়িতে ছিল, এবং তখন তার দাদি বেঁচে ছিল, এখন তিনি মরহুম। সে বলে যে আমার টয়লেটে একটু প্রেসারে আর কি গড়াগড়ি দিয়ে পুকুরের ভেতর নিয়ে, এখন উনি মোটামুটি ভালো অবস্থায় থাকে। যে তাবিজ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে মেনে চলছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমার কাছে দেখছি বেশ কিছু SMS করেছেন। রিফাত খান আমাকে SMS করেছেন ফরিদপুর থেকে, তানহা আমাকে SMS করেছেন বাগেরহাট থেকে, লিখেছেন নাইস স্টোরি। চাউপুর আমাকে SMS করেছেন রামপুরা থেকে, ভেরি স্কেরি স্টোরি। কবির যশোর থেকে SMS করেছেন, লিখেছেন হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো থাকি। গোলাম রাব্বি মিরপুর থেকে SMS করেছেন, এবং আমাদেরকে তিনি বলেছেন যে ভূত এফএম নাম্বার 1 রেডিও শো অফ বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে অথই SMS করেছেন আমাদেরকে এবি গফফার সিরাজগঞ্জ থেকে। এছাড়াও ফাহিম আমাকে SMS করেছেন, ফর দ্য ফার্স্ট টাইম আই এম লিসনিং টু ইউ অ্যান্ড লাইভ শুনছেন তিনি, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এবং একটা সময় এইগুলা কি আমি ঠিক বুঝতে পারিনি আপনি কি বলছেন। সাব্বির হোসেন আমাকে SMS করেছেন আমাকে রূপা খুলনা থেকে। আমাদেরকে SMS করেছেন শাওন শামীম জয়দেবপুর থেকে, আমাদেরকে খুলনা থেকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেক এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি রাসেল আহমেদ SMS করেছেন জাপালপুর থেকে। রাইজা আমাদের SMS করেছেন দৌলতপুর কুষ্টিয়া থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও সৃজনী রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমি বুঝতে পারছি না যে কেন আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে না, বাট আমরা স্টিল ট্রাই, দেখা যাক কি হয়। আমরা পরবর্তী ঘটনায় যাই, এবং এই ঘটনাটি আরো একটি আমাদের একজন লিসেনার শেয়ার করেছেন, আশা করছি
আপনাদের ভালো লাগবে। তো তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, ইটস ফাইন অ্যাগেন ফ্রম কুইন্স, নিউ ইয়র্ক। অ্যান্ড আজকে আমি আবারও একটা ঘটনা লিখে পাঠালাম এবং আমি হোপ যে ইউ লাইক ইট অ্যান্ড ইউল শেয়ার ইট, বিকজ আমার পক্ষে তো স্টুডিওতে আসা পসিবল না। আমি যে বিল্ডিংটায় থাকি এটা কুইন্সের জ্যাকসন হাইটস এরিয়াতে, এবং বলতে গেলে জ্যাকসন হাইটস হলো নিউ ইয়র্কের একটা বাঙালি পাড়া। 10,000 বাঙালি মানুষ, বাঙালি এখানে থাকে এবং সাথে ইন্ডিয়ানস, পাকিস্তানিরাও আছেন। এন্ড বাংলাদেশের মতোই এইখানে অনেকগুলো প্রবাসীরা ছোটখাটো দোকান খুলে রেখেছে, যেখানে যারা হচ্ছে এবং ঝাড়ফুঁক, তারপরে হচ্ছে এক্সারসাইজম, এই টাইপের জিনিসপত্র হয়। এরকম বেশ কিছু জায়গা আছে। অলওয়েজ বাসায় আসার পর এরকম দোকানগুলো আমি খোলা দেখি। ডিফারেন্ট পণ্ডিত, কোথাও মৌলানা, সেই সব শেখদের নাম লেখা। তারা নাকি সব প্রবলেম সলভ করতে পারে। আমি নিজে কোনোদিন যাই নাই, এন্ড ইন ফিউচার যাবো না। আমার বিশ্বাস যে যদি একটা হেলদি মানুষ যার কোনো রকমের প্যারানর্মাল প্রবলেম নাই, তারা যদি এরকম লোকদের কাছে যায়, তাহলে সে সব লোকজন ভণ্ডদের কাছে যাওয়ার পরে তাদের রিয়েলি প্রবলেম শুরু হয়ে যাবে। আর আমার আজকেই এই ঘটনাটি ঠিক এরকম একটা লোককে নিয়ে। তার নাম রনি ভাই। রনি ভাই ঠিক যেইভাবে আমাকে বলেছেন আমি সেইভাবেই বলছি। আমেরিকাতে যখন আসি অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। ছোটবেলা থেকেই শুনে এসেছি যে এটা একটি স্বপ্নের জায়গা, স্বপ্নের দেশ, যেখানে আসতে নাকি সাকসেসফুল মানুষ হয় এবং সাকসেস ছাড়া আর কিছুই নেই এখানে। আনফর্চুনেটলি আমার সাথে এটা হয়নি। আশা 6 মাস বেকার থাকার পর আমি ছোট একটা মিটের মার্কেটে চাকরি পাই, যেখানে আমার কাজ ছিল কসাইরা যখন মাংস কাটার সময় যেসব ময়লা মাটিতে ফেলে ওই ময়লাগুলো উঠিয়ে ফেলে দেওয়া। প্রত্যেক দিন রাত্রে পচা মাংসর ময়লা উঠাতাম আর ভাবতাম যে বাংলাদেশ কেন ছাড়লাম। এই লাইফের জন্য কি বাবা মা, ঘর বাড়ি ছেড়ে এসেছি আমি। বাট এখানে এখন আর ফিরে যাবার কোনো পথ নেই। কারণ আমার আব্বু অনেক জায়গা সম্পত্তি বেচে আমাকে পাঠিয়েছেন। 3 মাস কাজ করার পরে আমাকে ক্লিনার থেকে মিট কাটার নামে, কসাইয়ের হেল্পারের পোস্টে আমাকে প্রমোট করা হয়। আমার কাজ ছিল বড় বড় টুকরোগুলো আমার বস মেইন কাটার যে তাকে দেয়া। এটাও 3 মাস করার পরে আমি নিজে একজন মেইন কাটার হয়ে গেলাম। আর আমাকেও একটা হেল্পার দেয়া হলো। ওর নাম ছিল মেলভিন দেখতে অনেক নর্মাল একটা 23 বছর ছেলেদের মতো, এবং সকালে সে ক্লাস করে দুপুরে মিট মার্কেটে আসতো। একদিন কথায় কথায় মেলভিন আমাকে জিজ্ঞেস করে বসলো যে রনি, আর যে ম্যাজিশিয়ানস, আচ্ছা রনি, ম্যাজিশিয়ান, বাংলাদেশে কি ম্যাজিশিয়ানস আছে? এবং আমি হেসে উঠে তাকে জিজ্ঞেস করলাম। ও আমাকে বলল যে একটা ফরচুন টেইলার তার কাছে যায় সে, এবং সে নাকি বাঙালি। আমি অনেকটা সারপ্রাইজড হয়ে যাই এবং ওকে জিজ্ঞেস করলাম, তাই নাকি? বাঙালি ফরচুন টেলার, তাও আবার আমেরিকাতে? মেলভিন আমাকে বললো যে ইয়েস, ও নাকি ওই লোকটার কাছে 4 মাস ধরে যায়, এন্ড হি ইজ রিয়েলি গুড। আমি ওকে বললাম আমাকে নেক্সট টাইম গেলে নিয়ে যেতে, এবং আমি বললাম যে আমাদের শিফট শেষ হয়ে যেতে পারে, তারপরে আমরা যেতে পারি, বিকজ সে নাকি রাত 12টার আগে বসে না। আমিও মেনে নিলাম। রাত 11:30 আমরা সব ক্লিন করে রওনা দেই জ্যাকসন হাইটস এর, যেখানে এই লোকটার অফিস। যাওয়ার পথে আমার আব্বু আমাকে কল দেন এবং জিজ্ঞেস করেন যে আমি কেমন আছি। আমি আবারও বলছি, যাওয়ার পথে আমাকে আব্বু কল দেন এবং বলেন আমি কেমন আছি। প্রায় 1 বছর হয়ে গেছে আমি আমার ফ্যামিলিকে দেখি না। আব্বু আমাকে বলল যে ডক্টর নাকি বলেছে তার ব্লাড প্রেশার আগের থেকে অনেকটা স্টেবল, এন্ড সে নাকি এভরি মর্নিং এ এখন হাঁটতে বের হন। আমাকে হাঁটা শেষ করেই কলটা দিয়েছেন। আব্বুর সাথে কথা বলতে বলতে আমরা ফরচুন টেলারের অফিসে এসে পড়ি। আব্বুকে বাই বলে আমি আর মেলভিন ঢুকলাম। ছোট একটা রুম, মাঝখানে একটা মেবি 45
লোক বসে আছে, একটা পাঞ্জাবি এবং সাদা কালারের ধুতি পরা। আমি দেখেই বুঝতে পারি এই লোকটা বাঙালি। মেলভিন আমাকে ইন্ট্রোডিউস করায় দিল এবং আমি বসলাম। বসার পরে সে আমাকে বাংলাতেই বলল যে কেমন আছো, নিশ্চয়ই ভালো নেই। একটা MBA করা ছেলে যখন কসাইয়ের কাজ করে ও কিভাবে ভালো থাকে? আমি সব জানি তোমার ব্যাপারে, সব বলতে পারি। আমি একটু রাগ হয়ে বললাম, এটা তো মেলভিনও আপনাকে আসার পথে বলতে পারে। তারপর বললাম, আমি ভালো আছি কি আর নেই এটা পরের কথা, আপনি কেমন আছেন এটা বলেন। আপনি কিভাবে ভালো থাকবেন? আপনার পাশে তো মানুষদেরকে মিথ্যা কথা বলে টাকা আদায় করা আপনার কাজ। লোকের চোখ বরফ হয়ে গেল আর সে আমাকে বলল, তাই তুই তাই মনে করিস আমি সবাইকে মিথ্যা কথা বলি? আমি একটা কথা বলবো, ওইটা যদি সত্যি না হয় তাহলে তুই যা বলবি আমি তাই বলবো। আমি বললাম, মানলাম, বলেন কি কি বলবেন বলেন, আপনি আমার ব্যাপারে যা বলতে চান বলেন। এরপরে লোকটা বলল, তোর আব্বু মারা গেছে। এটা শোনার পরে আমি অনেক রেগে যাই আর উঠে বের হয়ে যাই। আর পেছন থেকে লোকটা হেসে হেসে বলে যে আমি যা বলছি তাই হবে। বাসায় যাওয়ার পথে আব্বুকে কল দিলাম, কিন্তু আব্বু ফোন ধরছিল না। আমার মনটা ভয় দিয়ে ভরে গেল, হার্টবিট বাড়তে লাগলো। আমার মাকে ফোন দিলাম, ধরার পরেই মাকে বললাম আব্বু কই, কিন্তু মা শুধু কান্না করছে। আমি চিৎকার দিয়ে বলা শুরু করলাম, কি হয়েছে মা, আব্বু কই, কি হয়েছে? তখনই আমার ছোট বোন ফোনটা নিয়ে বলল, ভাইয়া আব্বু বাসায় আসার পথে একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে। আমি ওই লোক জাগিয়েছি, এর জন্য কি আব্বু মারা গেল? আমি আজ পর্যন্ত আমার বাবার ডেথের জন্য নিজেকে দায়ী করি। কোনদিনও আমি নিজেকে মাফ করতে পারবো না। এই ছিল রনি ভাইয়ের লাইফের ঘটনা। ভালো লাগলে প্লিজ এবং যদি ভালো লাগে তাহলে আমাদেরকে SMS এর মাধ্যমে জানাবেন। আমাদেরকে আপনারা চাইলে আপনারা আমাদের ফেসবুক আপনারা লিখতে পারেন, আপনাদের ফোন নাম্বার দিতে পারেন, আমরা আপনাদের কল করতে পারি, সরাসরি আপনার সাথে কথা বলে আপনাদের মতামত নিতে পারি, আপনাদের কথা শুনতে পারি, আপনাদের ঘটনা শুনতে পারি। আশা করছি যে আজকে পুরোটা মুহূর্ত সব সবগুলো স্টোরি আপনাদের ভালো লাগবে। আমরা আরো একবার জানিয়ে দিই, আজকে রমজান মাসের প্রথম ভূত FM এবং রমজান মাসের শুরুতেই ভূত FM, মানে এটা এই মাসের শেষে হচ্ছে ঈদ এবং ঈদের স্পেশাল শো চেষ্টা করব। দেখি ফেসবুকে সবাই কি লিখছেন। ফেসবুকে ফারহান সাদি লিখেছেন যে ভূত FM জোস। মেহতাব আহমেদ মেহতা আমাদের লিখেছেন অনেক ভালো লাগছে ভাই। তামজিদ নাফি আমাদের লিখেছেন যে আজকের স্টোরিগুলো অসম, বরিশাল থেকে তিনি লিখেছেন। রবিন রানা আমাদের লিখেছেন যে লাস্ট স্টোরিটা অসম, ভৈরব থেকে শুনছি। পার্থ মন্ডল PKM আমাদের লিখেছেন, হ্যালো রাসেল ভাই, আই এম অলওয়েজ উইথ ইউ অ্যান্ড ভূত FM স্টোরি ভালো তার কাছে। আচ্ছা, নীল আহমেদ সময় আমাদের লিখেছেন, ভাই ভালো লাগছে। ফারদিন আমাদের লিখছেন, রাসেল ভাই খিলক্ষেত থেকে শুনছি। মিলন মিয়া সিরাজগঞ্জ থেকে লাইভ শুনছেন তিনি। হাসান মানিক আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি EF ফাইসাল ইব্রাহিম। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মিফতাউল ইসলাম ফাহিম। এছাড়াও বিপ্লব তালুকদার আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রাফা শাহরিয়ার। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাইম খান, MD মিনহাজ। সাইম খান কিন্তু অ্যাপ দিয়ে শুনছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে সিলেট থেকে শুনছেন মিনহাজ, MJ মিনহাজ। এছাড়া রেজা আহমেদ বাবুর আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি কিবরিয়া সানি। এছাড়া এবং আমাদের সাথে দেখতে পাচ্ছি যে আছেন দেখতে পাচ্ছি যে মিশান শ্রাবণ। এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি বিপ্লব তালুকদার। এছাড়াও নীলিমা শরীফ সহ আরো 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 অনেকে। তো যাই হোক, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে ছোট্ট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ।
আসসালামু আলাইকুম রাফেল ভাই এন্ড হ্যালো অল দ্য লিসেনার্স অফ ট্রুথ এফএম। সো আমি আজকে আপনাদের সাথে আর একটা ঘটনা শেয়ার করতে চাচ্ছি। আর আমি আমার পরিচয়টা আজকে এখানে অ্যাবসেন্স রাখবো ফর মাই কনফিডেন্সিয়ালিটি। আমি যে ঘটনা আজকে শেয়ার করব সেটা ঠিক আমার সাথে ঘটে যাওয়া না, সেটা আমার একটা ফ্রেন্ডের ঘটনা। এবং ঘটনাটা কতটুকু ভৌতিক আমি জানি না, বাট ভেরি আনইউজুয়াল অ্যান্ড আনএক্সপ্লেইনেবল আমি এটা বলবো। আশা করি ঘটনাটা আপনাদের পছন্দ হবে এবং আপনারা প্রচারে প্রচার করবেন। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড রিসেন্টলি একটা বাড়ি কেনে লন্ডন থেকে বেশ কাছেই। আমি এক্স্যাক্টলি লোকেশনটা বলতে চাচ্ছি না, বাট এতটুকু বলি লন্ডন থেকে অনেক কাছে এবং চারিদিকে 3 দিকে ফরেস্ট এবং সামনে থেকে রাস্তা। তো বাড়িটা বেশ ভৌতিক বলা যায় বা নিরিবিলি বলা যায়। বাড়িটা 7 বেডরুমের হাউস এবং ম্যাসিভ গার্ডেন উইথ ইট। আর আমার ফ্রেন্ডরা ফ্যামিলি মেম্বার, দে আর 3 of them, which is himself, his wife, and they have 5 years old of daughter. So তারা যখন বাসাটা কিনে, প্রিভিয়াস ল্যান্ডলর্ড ছিল একজন পাকিস্তানি লোক। যাই হোক, বাসাটা সাথে বাসাটা 7 বেডরুম হাউস এবং তার গার্ডেনের সাথে একটা এক্সটেন্ড ছিল যেটা মেইন বাসার সাথে কানেক্টেড, এবং এক্সচেঞ্জটা করা হয়েছিল বাচ্চাদের প্লে রুম হিসাবে। তো ঘটনাটা এই রুম কেন্দ্রিক। তারা যেহেতু রিসেন্টলি উঠেছে, তারা ঠিকভাবে বাসাটা এখনো ভালো করে দেখে নেয়নি। সো একদিন আমার ফ্রেন্ডের ওয়াইফ যখন বাসায় একাই ছিলেন, সো সে চিন্তা করলো সে একটু ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখবে। সো সে ওই কানেকটিভ প্লে গ্রাউন্ডে যায়, যেটা সর্ট অফ এ রুম, স্মল রুম অর কাইন্ড অফ এ বিগ রুম ফর দ্য কিডস টু প্লে। সো অ্যাজ সুন অ্যাজ সে মেইন দরজাটা ওপেন করে ওই প্লে গ্রাউন্ডের, সাথে সাথে সে একটা মেসেজ পায় which says ওয়েলকাম। সো ইটস কাইন্ড অফ, সে যখনই দরজাটা ওপেন করে মেসেজ অ্যানাউন্সড অ্যাজ ওয়েলকাম। সো সে একটু ঘাবড়ে যায় এবং সে পিছিয়ে চলে আসে এবং চিন্তা করে যে হোয়াট ওয়াজ ইট, বাট সেম টাইম সে রিয়েলাইজ বা চিন্তা করার চেষ্টা করে যে দ্যাট কুড বি সাম সর্ট অফ ফিচার, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। সো সে চিন্তা করে ওকে দ্যাট এটা স্বাভাবিক, এবং সেই ভিতরে যায়, সে মোটামুটি সবকিছু দেখে এবং নাথিং ওয়াজ রিয়েলি হ্যাপেনিং। তো সে চলে আসে, বাট তার মনের মধ্যে একটা ভয় থেকেই যায় যে কেন এই ধরনের ওয়েলকাম মেসেজ অ্যানাউন্সড হলো। তো সে তার হাজবেন্ডকে ফোন করে এবং বলে যে এই ধরনের একটা ঘটনা হয়েছে, সো তুমি ল্যান্ডলর্ডকে ফোন, প্রিভিয়াস ওনারকে ফোন করো এবং ট্রাই টু ফাইন্ড আউট যে এই ধরনের কোনো ফিচার এই ডোরের সাথে লাগানো ছিল কিনা। সো আমার ফ্রেন্ড প্রিভিয়াস ওনারকে ফোন করে এবং জিজ্ঞাসা করে, কিন্তু আমার অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড অ্যান্ড দ্য প্রিভিয়াস ওনার, যে এই ধরনের কোনো ফিচার ডোরের সাথে ছিল না বা থাকার কথা না, সে কখনো দেখেনি, সো বা সে কখনো শোনেনি। সো তারা এই ঘটনা বা এটা শোনার পরে তারা বেশ ওয়ারিড হয়ে যায় এবং চিন্তা করে দ্যাটস সামথিং আনইউজুয়াল, বাট তারা এটাকে চেক ইট ইজি হিসাবেই নেয়। কিন্তু আমার ফ্রেন্ডের মিসেসের মনের মধ্যে একটা খটকা থেকেই যায় এবং তারা দুজন আবার রিচেক করার জন্য যায়। সো যখন সেকেন্ড টাইম আমার ফ্রেন্ড এবং তার মিসেস এই ডোরে যায় এবং ডোরটা ওপেন করে, এই ধরনের কোনো মেসেজই তখন আর অ্যানাউন্সড হয় না। সো দ্যাট ওয়াজ লাইক এ ওপেনিং ডোর উইদাউট এনি নয়েজ অর উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট। সো তখন তারা আরেকটু ঘাবড়ে যায়। তখন আমার ফ্রেন্ড তার মিসেসকে বলে যে তুমি হয়তো বা অ্যাবসেন্স মাইন্ড এটা শুনেছ, সো জাস্ট ফরগেট ইট। সো তারা এইভাবে এটাকে রেখে দেয় এবং বেশ কিছুদিন চলতে থাকে। বাট আমার ফ্রেন্ডের মিসেসের মনের মধ্যে একটা খটকা থেকেই যায় এবং সে আবার রিচেক করার জন্য বা নিজেকে এনশিওর করার জন্য আবার ওই রুমে যায় এবং একাই যায় সেবার থার্ড টাইম। এবং যখন সে দরজাটা ওপেন করে, একটু ভয় ওপেন করে, বাট ফর্চুনেটলি কোনো ধরনের কোনো মেসেজ তখন আর কোনো অ্যানাউন্স হয় না। যেহেতু কোনো মেসেজ হয় না, সো she thought it could be our absence mind she had heard first time. But very scarier and unusual things happened. সে যখন রুম থেকে বের হয়ে আসতে যায় এবং যখন সে পাটা বের করে রুম থেকে এবং সাথে সাথে একটা মেসেজ অ্যানাউন্সড হয়, সেটা ছিল যেটা আগে কখনোই হয়নি। সো শি ওয়াজ রিয়েলি স্ক্যার্ড এন্ড ফ্রিকড আউট। সো সে দৌড় দিয়ে মেইন ঘরে চলে আসে এবং তার হাজবেন্ডকে আবারই ফোন দেয় এবং ফোন দিয়ে ঘটনাটা বলে। এই ঘটনার পরে তার হাজবেন্ড, উইচ ইজ মাই ফ্রেন্ড, বিকেম ইভেন মোর ওয়ারিড এবং তারা প্রিভিয়াস ওনারকে ফোন দিয়ে ঘটনা জানতে চায় যে এইটার কারণ কি। তখন প্রিভিয়াস ওনার তাদেরকে বলে, আচ্ছা এরকম কোনো কারণ হওয়ার কথা না, বাট ইফ ইউ রিয়েলি ইনসিস্ট, he will be coming one day and he will be talking about something. So somehow they
he come and they speak together. They kind of having some sort of digging those issues. So according to last previous owner, সে বলে সে যখন বাসাটা কিনেছিল সে কিনেছিল এক বৃদ্ধ ইংলিশ কাপলের কাছ থেকে, এবং অ্যাকর্ডিং টু দোজ ইংলিশ কাপল যে ওই যে এক্সটেন্ডেড কিডস প্লেগ্রাউন্ডটা তৈরি করা হয়েছিল ওইটার বর্ডার সহ বর্ডার বরাবর ঠিক আন্ডারগ্রাউন্ডে আর একটা রুমের মতো বা ছোট্ট একটা ফ্ল্যাটের মতো উপরে প্লেন গ্রাস। সো তারা শুনে একটু আশ্চর্যই হয় যে এই ধরনের কেন, বরং আন্ডারগ্রাউন্ডে আরো একটা প্রপার্টি থাকলে প্রপার্টিটার দামটা আরো বেড়ে যেত, কিন্তু তাহলে তুমি কেন এটা হাইড করছো? তখন সে বলছে যে ইউ শুড নট ইভেন নোইং দিস অ্যান্ড you don't really just don't bother about it. So let it be how it is and stop going there. That's what he have said. যাই হোক, আমার ফ্রেন্ড এবং তার মিসেস আসলে ওইখানে থেমে থাকে না, তারা কিছু প্রফেশনাল বিল্ডারদেরকে কল করে এবং তাদেরকে বলে যে এইখানে ডিপ করে দেখতে যে আসলে কি আছে। সো প্রফেশনালরা এসে তারা ওইখানে ডিপ করে এবং তাদের ডিপ করতে হয় নিয়ারলি অ্যাবাউট 7 ফিট। তারা যখন 7 ফিটের মতো ডিপ করে তখন তারা একটা অবজেক্ট পায় এবং অবজেক্টটা ছিল একটা ডোর, এবং তারা অলসো দে ক্যান ফাউন্ড আউট সাম সর্ট অফ শেপ অফ এ রুম অর সাম সর্ট অফ এ বিল্ডিং। এবং ভেরি আনইউজুয়াল যে রুমটার দরজাটা ছিল বড় একটা তালা দেওয়া এবং তালাটা সিল করা, এবং এইটা দেখার পরে বিষয়টা এতই আনইউজুয়াল ছিল যে বিল্ডাররা ভয় পেয়ে যায় এবং তারা আর ফার্দার যেতে অস্বীকার করে। তারা ওইখানেই বলে যে তারা আর এটা করতে চায় না এবং তারা ওইখানে কুইট করতে চায়, এবং তারা অলসো জানায় যে এটাই ভালো হবে যে তোমরা জায়গাটাকে আবার ভরে ফেলো এবং ডোন্ট গো ফার্দার, জাস্ট ইগনোর ইট। আমার ফ্রেন্ড তারপরে একটু কাউন্সিলে খোঁজ নেয় যে আসলে কাউন্সিলের এই ধরনের কোনো পারমিশন কোনো কালে ছিল কিনা, অথবা আসলে বিষয়টা কি, এবং অ্যাকর্ডিং টু কাউন্সিল যে আসলে ওইখানে এই ধরনের কোনো কিছু কোনো কালে পারমিশন করা হয় নাই বা তাদের জানা মতে নেই। সো বিষয়টা বেশ আনইউজুয়াল, এবং তারপর থেকে তারা ওই প্লে জোনে যাওয়াটাও বন্ধ করে দেয় বা ওইখানে তারা যায় না এবং ট্রাই করে অ্যাভয়েড দোজ লাইন। সো তারপর থেকে আর নতুন কোনো ধরনের কোনো সমস্যা বা ঘটনা ঘটেনি, তারা ভালোই আছে। সো এটাই ছিল আমার ঘটনা। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর আমার আরো কিছু পার্সোনাল ঘটনা আছে যেগুলো আমি ইনশাল্লাহ পরে শেয়ার করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन রাসেল ভাই ফর লিসেনিং মাই স্টোরি, অ্যান্ড আল্লাহ হাফেজ, ফুট এফএম জিন্দাবাদ, বাই, আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছে ফিরে আসবো, তবে তার আগে একটা কল নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। Hello, walaikum salam, Rasul bhai. At first, tell me something about you. Where are you from and what's your name? Yeah. Thanks a lot for calling. Maisha Shimpelsberger from Germany. Mm-hmm. Yeah, আমি ঢাকা. Oh, বাংলা বলতে পারে। Oh my God. Yes, obviously আমি ঢাকার মেয়ে। জি। হ্যাঁ, এখন মানে জার্মান বলতে বলতে আমার পুরা একেবারে বাংলা নষ্ট হয়ে গেছে। কতদিন ধরে আছেন আপনি? আমার is about altogether 5 to 6 years. 5 to 6 years. So, আপনি বলছিলেন যে it's a good day, and unfortunately you're at home with your husband. Yeah. He's a tennis player, right? Table tennis player. Table tennis player, right. Yes, and every Friday he has match আর আমার স্টেডিয়ামে থাকতে হয়, আর আমি every Friday স্টেডিয়াম থেকে লাইভ শুনি। Okay. While he plays. Wonderful. মানে সামনে টেনশন, মানে আজকে কি হবে না হবে, এবং একসাথে খেলা দেখা, একসাথে শোনা। I never miss. I can't miss Youth FM. I love it. Oh my God. Really, অনেক ভালো লাগে। And আপনি আমাদের রেগুলার লিসেনার, right? Yes, from the beginning. First year থেকে আমি শুনছি। I mean, I never missed. আমার whole family শোনা বন্ধ করে দিয়েছে, but আমার cousins, my friends, but I didn't stop. Even my cousins feel shocked when they listen that
I'm still listening. I said that, yeah, আমি অনেক লাইক করি. থ্যাংক অনেক ইউ, good show. থ্যাংক ইউ। সো আমি আপনার বাংলা, আপনি যেটা বলছেন আমাকে ওভার দ্য ফোন, যে আপনার বাংলা অতটা খারাপ না, সো আপনি বলছেন যে আপনি বাংলা টাইপ করতে পারেন না। আমি আপনার একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার স্টোরি রেকর্ড করে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। Yeah. Okay, when yeah, I will definitely arrange some time, Okay. and then yeah. Thank you very much. record it. Thank you. Keep listening. Thank you so much. Thank you. So আমরা কথা বলছিলাম মায়েশার সাথে, and মায়েশা আপু কথা বলছেন আমার সাথে জার্মানি থেকে সরাসরি। অনেক ভালো লাগলো কথা বলে, এবং আপনারা যারা দেশের বাইরে রয়েছেন তারা চাইলে সরাসরি কল করতে পারেন। দেশে থেকে আমাদের ফোন দিচ্ছে, আমাদেরকে SMS করছেন অনেকেই। আমরা দেখতে পাচ্ছি যে রিদওয়ান এবং শেগুফতা তারা আমাদের SMS করছেন। আমাদের গেস্ট এসেছিলেন আমাদের এখানে এবং চমৎকার স্টোরি শুনিয়ে গিয়েছিলেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে শাহ আলম আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন অসম, এন্ড তিনি এনজয় করছেন অনেক বেশি। সজীব আছেন আমাদের সঙ্গে নোয়াখালী থেকে, লাস্ট স্টোরিটা জোস সেটা লিখেছেন। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন লিখেছেন লাভ ইউ বুথ অফ দেম, ইমেলটা নাইস। আমার কাছে ইমেলটা অসম্ভব 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 ভালো লেগেছে আসলে, দুটো ইমেলে। নোমান আমাদের SMS করছেন রাজশাহী থেকে, এবং আমাদেরকে বলছেন যে 5 বেস্ট ফ্রেন্ডকে 5 ইয়ার্স ধরে। আচ্ছা, তিনি অনেক অন্য প্রসঙ্গে কথা বলেছেন। আমার মনে হয় যে এই প্রসঙ্গে কথা বলার জন্য রাইট জায়গা না, কারণ আপনার বেস্ট ফ্রেন্ডকে আপনার সাথে রিলেশনের কি অবস্থা এটা বললে আমি আসলে বলতে পারবো না যে এটা আসলে কি, কারণ এটা জিন ভূত বা এরকম কোন রিলেটেড ব্যাপার না। এটা আপনাদের দুজনের খুবই পার্সোনাল ব্যাপার। এই ব্যাপারে তার সাথে আলোচনা করতে যাওয়াটাও আমি আসলে সাপোর্ট করি না। আমাদেরকে মাহমুদুল হাসান রনি আমাদের সাথে SMS করেছেন চিটাগং থেকে। মুন্না আমাদেরকে SMS করেছেন US এর স্টোরিটা অনেক ভালো ছিল। আমাদেরকে লিখেছেন কবির জিঞ্জিরা থেকে। আমাদেরকে এছাড়াও প্রমিত দৌলতপুর থেকে SMS করেছেন। আমাদেরকে অথই SMS করেছেন বনশ্রী রামপুরা থেকে। এছাড়া আমাদেরকে খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আবারও SMS করেছেন। মাহি SMS করেছেন তুলি খুলনা থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন সামিন। আমাদেরকে আয়ুব SMS করেছেন হিমেল পান্ডে গুলশান 2 থেকে, ভালো হচ্ছে লিখেছেন। আরিফ এবং রুম্পা আমাদের হবিগঞ্জ থেকে SMS করেছেন। তানিশা আমাদের SMS করেছেন ময়মনসিং থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অন্তু। এছাড়াও সামিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মুন্না সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান মোবাইলের মেসেজ সেকশনে গিয়ে টাইপ করুন FORT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 940 নম্বরে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। এন্ড আপনার জন্য আরো একটা দারুণ জি রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবির, এসেছি পুরান ঢাকা থেকে। আমার সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা একেবারে রিয়েল, আমার লাইফের ঘটনা। এটা হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে পুরান ঢাকায়, খুব পুরোনো একটা বাড়ি ছিল। পুরান ঢাকায় আপনার বিশেষ করে জমিদার বাড়িগুলোতে বেশ কিছু গাছ বা এরকম টাইপের পরিবেশ থাকে। তো ওইখানে হচ্ছে আমাদের বাড়ির ভিতরে বেশ কিছু গাছ ছিল। এর মধ্যে একটা গাছ ছিল ডুমুর গাছ, ডুমুর ফল গাছ। তো ঘটনাটা শুরু হচ্ছে 1998-99 দিকে। তখন হচ্ছে আমাদের বাসায় একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, বেশ ভালো, আপনার অনেক লোকজন ছিল আয়োজনে। তো আসরের পর থেকে আয়োজনটা করা হয়। সমস্যাটা শুরু হয় মাগরিবের পর থেকে। তো যখন আপনার হচ্ছে হুজুর মিলাদ করতে যায় বা হচ্ছে যখনই হচ্ছে মিলাদ মাহফিলটা শুরু হয়, তখনই দেখা যাচ্ছে বারবার লাইনে ডিস্টার্ব হচ্ছে, লাইনগুলো কেটে যাচ্ছে। তো সাউন্ডের প্রবলেম হচ্ছিল, রাইট? হ্যাঁ, সাউন্ডের প্রবলেম হচ্ছিল। তো লাইনম্যানকে ডাকা হয়, উনি হচ্ছে সাউন্ড গুলো চেক করলো, কেবল গুলো চেক করলো, বারবার ঠিক করছে, এক এক জায়গায় ঠিক করছে, আরেক জায়গায় প্রবলেম হচ্ছে। তো হুজুর উনি হচ্ছে আমার দাদুকে বললো যে দেখেন আপনাদের বাসায় হচ্ছে একটা খুবই ওল্ড জিন আছে। তো উনি হচ্ছে হিন্দু আর কি। তো যার কারণে হচ্ছে উনি এই বিষয়টা পছন্দ করতেছে না, বাট উনি হচ্ছে আপনাদের কোনো ক্ষতি করে না, উনি শুধু এখানে থাকে, উনি কোনো ক্ষতি করে না আপনাদের। তো এরপরে ঘটনাটা হচ্ছে উনি হচ্ছে বাড়িটা বেঁধে দিয়ে যায়, এবং এরপরে ঘটনাটা ঘটে প্রায় 10 থেকে 15 বছর পরে। রিসেন্টলি হচ্ছে আমরা যখন বাড়িটাকে ডেভেলপারের কাছে দিই, তখন হচ্ছে আমার আব্বু হচ্ছে ঘরের বড়। তো আমার আম্মু হচ্ছে প্রায় সময় 2-1 স্বপ্ন দেখলো যে হচ্ছে আপনার ওই ডুমুর গাছের নিচে আমার আম্মু দাঁড়িয়ে আছে, এবং হচ্ছে ওই গাছের উপর থেকে কেউ একজন আম্মুকে বলতেছে যে তোমরা বাড়ি
যা ইচ্ছা করো, বাট হচ্ছে তোমরা এই গাছটা কেটো না, এই গাছে আমি থাকি। জি। তো আম্মু এটাকে তেমন কিছু একটা ভাবেনি। তো হচ্ছে যখন আর কি বাড়িটা ভাঙা হলো, আমরা ডেভেলপারকে দিই, তো বাড়ির গাছটা হচ্ছে কাটা হলো। কাটার পর দিনে হচ্ছে ভাই আমার রিসেন্ট ছোট ভাই যে ও হচ্ছে আর কি বাই অ্যাক্সিডেন্টলি আনফরচুনেটলি ছাদ থেকে পড়ে হচ্ছে অ্যাক্সিডেন্টলি মারা যায়। আচ্ছা, এই দুটো ঘটনাকে আপনি কানেকশনটা কোথায় পেয়েছেন বা কিভাবে আপনি মনে করছেন যে রিলেটেড, যদি আপনার মতো করে বলেন, একদম আপনার চিন্তা থেকে বলেন। এখানে রিলেটেড হচ্ছে ভাই আমার আম্মু হচ্ছে 2বার অলরেডি স্বপ্ন দেখেছে এই বিষয়টা। 2বার অলরেডি স্বপ্ন দেখেছে এই বিষয়টা। আমার আম্মু হচ্ছে ডুমুর গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং স্বপ্নে আমার আম্মু হচ্ছে দেখলো যে তিনি গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং গাছের উপর থেকে বলা হচ্ছে যে আপনারা বাড়িতে যা ইচ্ছা করেন, বাট এই গাছটা কেটেন না। গাছটা ছিল বাড়ির একবারে দক্ষিণ পাশে। তবে আপনারা মোটামুটি বিশ্বাস করেন যে এইটা এই গাছটা কাটার জন্য এরকম একটা ঘটনা ঘটেছে? এক্স্যাক্টলি আম্মু হচ্ছে আমার ভাই মারা যাওয়ার 2 দিন পরে এক্স্যাক্টলি স্বপ্ন দেখে যে ওই গাছের উপর থেকে একজন আম্মুকে সেই একই স্বপ্ন, বাট এবার বলতেছে যে তোরা তো আমাকে থাকতে দিলি না, এই জন্য আমি হচ্ছে তোদের থেকে একজনকে নিয়ে গেলাম। আচ্ছা, এবং এটা আপনাদের মানে বিশ্বাস যে এটা এই কারণে হয়েছে। পরে আপনারা কারো কাছে হেল্প নিতে গিয়েছিলেন বা জানতে চেয়েছিলেন যে আসলে এই প্রবলেমটা কেন হলো বা এরকম কিছু? পরে আসলে ওরকম ভাবে জানা হয়নি, বাট হচ্ছে আমাদের যে এলাকার যে ইমাম সাহেব আছে, উনি হচ্ছে খুবই পায়াস একজন ব্যক্তি, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা, উনি একদিন আমাকে বলছিল জাবির এইখানে হয়তোবা তোমার ভাই মানে আমার ভাইয়ের যে অ্যাক্সিডেন্টটা ছিল আসলে ছাদ থেকেও যেখানে পড়ছে 2টা বিল্ডিং এর মাঝখানে, ও বেশ মোটামুটি লম্বা ছিল। ওই যে জায়গাটা পড়ছিল আর কি, ওই জায়গাটা হচ্ছে এরকম কোন জায়গা ছিল না যেখানে একটা সচরাচর একটা মানে ব্যক্তি পড়ে যাবে। মানে একটা ব্যক্তি যদি পড়েও সেখানে মিনিমাম আটকে যাবে, নিচে পড়বে না। কারণ বিষয়টা হচ্ছে যেখানে সে পড়ছিল সেখানে হচ্ছে আপনার নিচে হচ্ছে পানের গোডাউন ছিল, তো পানের হিউজ স্তূপ ছিল, ও পানের উপরে পড়ছে, বাট পড়ার সময় যে মানে বাড়িগুলো রাখছে সেটার কারণে আসলে ডেড হয়। আপনার ভাই যেহেতু এরকম একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, তো আপনার যেহেতু একটা ঝামেলা হয়েই গেছে, আপনি এই ঝামেলা থেকে বা এই ঝামেলা এড়ানোর জন্য আপনি কি মানে কোনো প্রিকশন বা কোন ধরনের কোনো প্রোটেকশন? না, আসলে আমাদের ফ্যামিলি ওরকম তাবিজে বিশ্বাস করে না বা হচ্ছে কোন ওরকম বিশ্বাস করে না, বাট আমার হুজুর এক্স্যাক্টলি আমাকে যেটা বলছিল যে হচ্ছে আবির তুমি নামাজ পড়ো এবং হচ্ছে সেটা আপনি করছেন, এবং সেটা আপনাদের মধ্যে পাশে আপনার আশা করতে পারেন যে এখন আর কোনো সমস্যা নেই, এখন আর কোনো সমস্যা নেই। বাট তারপরেও ভাইয়া দেখা যায় যে মাঝে মধ্যে আমি একটু ভয় পাই এক্স্যাক্টলি। যেমন হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় যে আপনার আমার রুম, আমি আর কি যে রুমে থাকি সেই রুমটা মাঝে মধ্যে দেখা যায় যে একটু ভারী হয়ে যায়। মানে বিশেষ করে আমার এই ছোটবেলা থেকে আমি হচ্ছে মানে আমার আশেপাশে যদি অ্যাবনর্মালি কিছু থাকে বা এরকম কিছু হয়, আমি হচ্ছে আমার মানে পুরো শরীরটা হ্যাজি হয়ে যায়। তো এই জিনিসটা আমি ফিল করি মাঝে মধ্যেই। দেখা যাচ্ছে অটোমেটিক্যালি মানে বারান্দার মধ্যে মনে হয় যে কেউ বসে আছে। বুঝতে পারেন? হ্যাঁ, আমাদের মানে রুমের সামনে অবয়বটা দেখা যায় একদম ছায়ামূর্তি, একেবারে ছায়ামূর্তি অবয়ব আপনার দেখা যায় না, পোশাকের কালার না, একেবারে ছায়ামূর্তি যেরকম বসে থাকে একদম পুরো ব্ল্যাক শেড মানুষের মতো আর কি। একটা মানুষ বারান্দার সামনে বসে আছে। কারণ হচ্ছে আমার বাসার বেডরুমের মানে আমি যেদিকে মাথা রাখি আমার সামনে বরাবর হচ্ছে আমার বারান্দাটা, এবং বারান্দায় অল টাইম একটা টুল থাকে। কারণ হচ্ছে আমি যেখানে জব করি এখান থেকে আসার পর আমি বারান্দায় বসে, আমাদের বারান্দা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করা, তো খুব পরিমাণ বাতাস আসে, ওইখানে একটু বসে আর কি রিল্যাক্স করি। তো ওই চেয়ারের মধ্যে দেখা যায় প্রায় সময় একটা অবয়ব, মানে আমার যখন আমি হঠাৎ করে রাত্রেবেলা দেখা যায় ঘুম ভাঙলো মানে ওয়াশরুমে যাব, তখন দেখা যায় যে ওখানে কিছু একটা আসে, আমার মানে পলক পড়তে পড়তে আমার দেখা যায় যে নাই হয়ে যায়। আচ্ছা, আপনি এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা অলমোস্ট হচ্ছে 1 ইয়ার। আমার ভাই মারা গেল এবং আমার ভাই যখন মারা যায় আমরা ওই বাসায় অলমোস্ট নতুন হয়ে উঠছি, বাসা ছাড়ার পর নতুন বাসায় শিফট হয়েছে আর কি। আর ওইখানে যখন আমরা গেলাম আমার ভাই মারা যাওয়ার 3 থেকে 4 মাস পর থেকে আর কি। জি, আচ্ছা। তো আপনাকে কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করি। আমি মানে জাস্ট জিজ্ঞেস করছি এই জন্য কারণ আমি ব্যাপারটার সাথে পরিচিত। আপনি কি ব্ল্যাক পরেন বেশি? ব্ল্যাক কালারের কাপড় কি বেশি পরেন আপনি? ব্ল্যাক কালারের কাপড়, হ্যাঁ ব্ল্যাক আমার খুব পছন্দ। ব্ল্যাক আপনার খুব পছন্দের। দেখেন, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম আপনাকে একদম অনেক জিজ্ঞেস করছি। আপনি কি পারফিউম ইউজ করেন? হ্যাঁ, পারফিউম ইউজ করেন এবং ব্ল্যাক কালারের। মিউজিক কেমন পছন্দ করেন আপনি? মিউজিক আমি পছন্দ করি বলতে আপনার হচ্ছে একটু স্যাড টাইপের সং। আচ্ছা, এরকম টাইপের সং। হ্যাঁ। রাতের বেলা কি আপনি এমনিতে স্বপ্ন টপ্ন দেখেন কখনো?
না, স্বপ্ন আসলে ওরকম মনে থাকে না। থাকে না। But আমার যেটা মনে হয় যে আপাতত আমি কোনো সাজেশন দিতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে ফর দ্য টাইম বিং আপনি ব্ল্যাক অ্যাভয়েড করতে পারেন, দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমি আসলে তো বিজ্ঞ কেউ না, বাট আমার কাছে এরকম একটা জিনিস সাথে আমি পরিচিত বলে আমি জাস্ট বললাম। এটা আমার সাজেশন, এটা কোনো অ্যাডভাইস না। ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ওকে ওকে, সো আমি জাস্ট একটা ঘটনায় যাব, তবে তার আগে ফেসবুকে আমাদের যে পেজটা রয়েছে ভূত এফএম, সেই পেজে দেখছি যে অনেকেই আমি মনে করছি ভিডিওটা মানে আপলোডই করতে পারিনি, বাট আপলোডেড, ইটস অলরেডি আপলোডেড। এবং আমি দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে লিখছেন জাহিদুল ইসলাম দোলন, যে হাই রাসেল ভাই, এছাড়াও আছেন আমাদের এখানে নাইমুল ইসলাম আশা। রাসেল ভাই কেমন আছেন আপনি? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো থাকি। ফেরজানা ইসরাত তাইমি আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন যে ভাই আপনার কোনো স্টোরি নাই। আমি একটু আগে একটা স্টোরি বললাম, স্টোরি এক্সপিরিয়েন্স, তারপরে সেরকম কোনো কিছু না, ভয়ের কোনো কিছু না। আমি আসলে স্টোরি জন্ম হবে এরকম কোনো সুযোগই দেই না আসলে। আমাদেরকে হিসাম বিন নিজাম SMS করেছেন, আমাদেরকে দেখতে পাচ্ছি তানভীর জয় আছেন আমাদের সাথে, SMS বলছি, ফেসবুকে লিখেছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাজমুল, এছাড়া আমাদের সাথে আছেন আলম পীর লাকসাম থেকে, এছাড়া হাসান মাহমুদ শুভ আমাদের সঙ্গে আছেন। যে ঘটনাগুলো সব থেকে বেস্ট তিনি বলছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MD হাবিব HM, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও অসীম সাগর, এছাড়াও আমাদের সাথে আছেন মিলন গুরু, আছেন আকাশ খান, আহমেদ অলি কোরাইশি, এছাড়া মুনতাসির আছেন আমাদের সঙ্গে, রিপন আমাদের সাথে আছেন, রিপন মালিঙ্গা আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাজেদুল সাইদ, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফুল রহমান জিতু, ডেমরা ডগাইট থেকে শুনছেন তিনি অ্যাপ দিয়ে। রোমান আহমেদ আমার সাথে আছেন, আমার সাথে আছেন দেখতে পাচ্ছি সিলেটি রিপন, সিলেট থেকে শুনছেন তিনি। আব্দুল এম সুমন আমাদের সঙ্গে আছেন, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও শহীদ রোমন সহ আরো অনেকে। আপনি যদি থাকতে চান তাহলে আমাদের এই পেজ চলে আসতে পারেন www.facebook.com/bhutfm.russell। লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না, একেবারেই না। আমরা চলে যাবো আমাদের পরের ঘটনায়, এবং এই পরের ঘটনাটিটা একটা ইমেইল, এবং ইমেইলটা পড়ছি আমি। আচ্ছা, সবগুলো ইমেইল ইংলিশে লেখা, বাংলায় কোনো কিছু পাইনি, পড়তে একটু ঝামেলা হয়, বাট চেষ্টা করছি, মাফ করবেন যদি ভুল করে ফেলি। প্রম আমাদেরকে লিখছেন পাবনা থেকে। হাই রাসেল ভাই, আমি প্রম পাবনা থেকে লিখছি। আজকে আরেকটা স্টোরি কালেক্ট করেছি। এটা আমার এক ফ্রেন্ডের স্টোরি, ফ্রেন্ডের না, অ্যাকচুয়ালি ফ্রেন্ডের আঙ্কেলের। ফ্রেন্ডের নামটা বলিনি, ওর নাম হচ্ছে উল্লাস। থ্যাংক ইউ উল্লাস, হোয়াট এভার। ঘটনাটি বেশি দিনের না, এই তো ফেব্রুয়ারির শুরুতে, হোয়াট এভার কিন্তু আমি বলি, লেখা আছে এখানে। আচ্ছা, ঘটনায় চলে যাই। অলরাইট, আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি অ্যাম্বুলেন্সকে ঘিরে, উল্লাসের কথাই লিখলাম। আঙ্কেল চট্টগ্রাম পোর্ট থেকে পুরাতন গাড়ি কেনে এবং পরে সেগুলো মডিফাই করে ভাড়া দেয়। এমন 4টা গাড়ি তিনি কিনেছেন এই বছর। এই বছরের শুরুতে একটা অ্যাম্বুলেন্স পান তিনি, এবং গাড়িগুলো কম দামে পাওয়াতে আঙ্কেল গাড়িগুলো কিনে নেন সাথে সাথে। এবার তার ব্যতিক্রম হয়নি। আগে পিছে না ভেবেই তিনি অ্যাম্বুলেন্সটা নতুন, এবং ওরা বলে যে এই গাড়িটা বেশি দিন ব্যবহার হয়নি, সো আঙ্কেল মডিফাই করে ভাড়া দেবেন সেটা। তো যাই হোক, গাড়িটা সন্ধ্যায় পোর্টে আসে, দেন আঙ্কেল তখনই নেন, এবং পেপারস রেডি করে অনেক বেড়ে যায়। আঙ্কেল রাতেই চলে আসতে চান, রওনা দেন ঠিক 10টার পর চিটাগং থেকে পাবনা আসতে। গাড়িটা আঙ্কেলের এবং ওনার ড্রাইভার ছিল সাথে। অনেক বড় রাস্তা, ভাবলো রাতে আস্তে আস্তে ধীরে ধীরে আসবেন, এবং প্রথমে ভালোভাবেই আসছিলেন তারা। হঠাৎ এক সময় গাড়ি নষ্ট, মানে গাড়ির ইঞ্জিন অফ হয়ে যায়, এবং ট্রাই করলো অনেক তারা, এবং ট্রাই করতে করতে এক সময় গাড়িটা স্টার্ট নিল। পরে আল্লাহর নাম নিয়ে আবারও চলা শুরু করলো। কিছু দূর যাবার পরে আবার প্রবলেম। এভাবে 4বার গাড়ি সেম ভাবে থেমে যায় এবং স্টার্ট অফ হয়ে যায়। আঙ্কেল ভাবলো এরকম গাড়ি কিনলাম, প্রবলেম
মানে মানে ঠিক আছে, প্রবলেম থাকতেই পারে, এগুলো এত মানে চিন্তা না করে তিনি এগোতে থাকলেন। আবারও কুমিল্লাতে যখন আসলেন তখন হঠাৎ গাড়ির অনেক ভারী হয়ে যায়, গাড়ির স্পিড কমতে থাকে। এবারও তিনি ভেবে নিলেন যে ইঞ্জিনের প্রবলেম। সো সে সময় আঙ্কেল গাড়ি চালাচ্ছেন এবং ড্রাইভারকে রেস্ট নিতে বলেছিলেন। তো তখন আঙ্কেল হঠাৎ করে শোনে কান্নার শব্দ। প্রথমে একটা ভাবলেন আঙ্কেল যে রাতে হয়তো তিনি ভুল শুনছেন, অথবা শিয়াল টিয়াল কোনো কিছু হয়তো ডাকছে, বাট মনের মধ্যে একটু হালকা মানে ভয় সেটা লেগেই থাকলো। ওইদিকে আবার ড্রাইভারটাও ঘুমায় এবং আঙ্কেল ড্রাইভারকে ডাক দিলেন, ওঠ। তারপর গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে তিনি পেছন থেকে আবারও কান্নার আওয়াজ শুনতে পেলেন এবং জোরে। এবার দুজনেই শুনে মনে হচ্ছিল যে একজন না অনেকজন একসাথে কান্নাকাটি করছে। লাইক যে কেউ যখন মারা যায় তখন বিলাপ করে কাঁদে না, সেরকম একটা কান্নাকাটির অবস্থা। আঙ্কেল তার ড্রাইভার অনেক ভয় পান এবং তারা জোরে ভলিউম দিয়ে ফোনে দোয়া চালু করে দেন। এভাবে যেতে থাকলে কান্না আরো জোরে মনে হতে থাকে এবং পেছনে যেন মনে হচ্ছে তোলপাড় অবস্থা। শেষমেশ আবার গাড়ি বন্ধ হয়ে যায়। এবার আর ব্যাটারি ট্রাই করে স্টার্টের ধৈর্য পান না তারা, এবং তারা মানে এগুলো মানে তারা যেটা করেন সেটা তারা থাকতে না পেরে গাড়ি থেকে নেমে সামনে একটা পেট্রোল পাম্প দেখে ওইখানে চলে যান এবং ওইখানে কিছু লোকজন ওখানে মানে কিছুক্ষণ বসতেই আধা ঘন্টা পর ফজরের আজান দেয় এবং তারা দুইজন নামাজ পড়ে দেন সূর্য উঠে গেলে আবার দোয়া পড়ে রওনা দেন। দেন চলে আসেন ভালোভাবে মোটামুটি, এবং আঙ্কেল বাড়িতে আসার পর পোর্টের ওই মালিক মানে যার কাছ থেকে তিনি গাড়িটা কিনেছেন তাকে কল দেন এবং চারপাশে, এবং সে মানে জাস্ট বলতে পারে না তেমন কিছু অথবা বলতে চায় না। আঙ্কেল একবার ভাবে হয়তো ওই প্লেসটার সমস্যা, পরে আবার মনে হয় গাড়িটার। একবার মনে হয় যে যেখানে সমস্যা ঘটেছে সেই জায়গাটাই খারাপ, একবার মনে হয় না সমস্যাটা তো গাড়ির। দেন ধরে নেন যে গাড়িটা মডিফাই করে সিট মানে অ্যাম্বুলেন্সটা ফাঁকা থাকে, সে কারণে সিট মানে লাগিয়ে তারা প্রবলেম যখন ভাড়া দেবেন তখন প্রবলেম হবে না। গাড়িটা মডিফাই করে তারপর 1 মাস পর অর্থাৎ মার্চ মাসের শুরুতে একটা ভাড়া পান এবং ভাড়াটা পাবনা থেকে ঢাকা যাবে। দেন ঢাকা থেকে পাবনায় আবার ব্যাক করবে। এয়ারপোর্ট থেকে লোক তুলে ওই দিনই গাড়ি ড্রাইভার একাই ঢাকাতে রওনা দেন এবং সকালে দেন ঢাকায় পৌঁছান। তারপর এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার তুলে বিকেলেই পাবনা ব্যাক করে, প্যাসেঞ্জার বলতে একজন মহিলা আর তার সাথে 2 মেয়ে যারা বিদেশে থাকে। সো শেষ রাস্তায় মানে পাবনার কাছাকাছি বনপাড়ার কাছে আসতে রাস্তা অনেক নির্জন হয়ে পড়ে। ড্রাইভার হঠাৎ ওই দিনের কথা তার মনে পড়েছে এবং মনের ভেতরে টেনশন করতে থাকে। এই মানে জাস্ট টেনশন করতে করতে পেছন থেকে হঠাৎ একটা চিল্লানোর আওয়াজ পায়, অর্থাৎ চিৎকার শোনে। মহিলা বলে যে গাড়ি থামাতে। ড্রাইভার গাড়িটা থামিয়ে রাস্তার পাশে থামায় এবং মহিলা এবং তার 2 বাচ্চা নেমে আসে এবং ড্রাইভারকে জিজ্ঞেস করে। মহিলা বলে যে তার মেয়ে 2টা নাকি যখন ঘুমিয়েছিল তখন মহিলাটাও হালকা ঘুমে, তখন তার কোলের ওপরে ভারী শক্ত ঠান্ডা কিছু একটা তিনি ফিল করেছেন এবং আবছা চোখে তিনি দেখেন যে সাদা কাপড় মোড়ানো লাশের মতো, মানে লাশ টাইপের কোন একটা কিছু, এবং লাশটার মাথা মহিলার কোলের ওপরে এবং বডিটা অর্থাৎ পাটা মেয়েটার পায়ের ওপরে ছিল এবং মহিলাটা তখনই চিৎকার করে ওঠেন। ড্রাইভার ঘটনাটা শুনে সব বুঝে ফেলে এবং বাট মহিলাটাকে সে কোনো কিছু বলে না। সে বলে আপনি হয়তো ঘুমের মাঝে ভুল দেখেছেন, চলেন আল্লাহর নাম নিয়ে অল্প রাস্তা আছে, দেরি না করে, অনেক রাত হয়ে যাবে। তখন বাজে 11টার মতো। দেন ড্রাইভার রওনা দেন। মানে জাস্ট সবকিছু মিলে যায়। যাই হোক, বাদ বাকি রাস্তা তারা ভালোভাবেই আসে এবং এসে পৌঁছায়। তারপর ড্রাইভার আঙ্কেলকে সব বললে আঙ্কেল পরদিন হুজুরকে ডেকে নিয়ে যান এবং গাড়িটার প্রবলেম কি হুজুরকে সলভ করতে বললেন। হুজুর কিছু শিওরলি বলতে পারেন না, শুধু বলেন যে অ্যাম্বুলেন্সে হয়তো খারাপ কোনো জিনের নজর ছিল। তো তিনি দোয়া দুরুদ পড়ে দেন। অনেক দোয়া গাড়িতে জায়গাতে
জানিয়ে রাখেন তিনি, দেন এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ, সেটাও তিনি আশ্বাস দেন। এরপর গাড়িটাতে আর মানে গাড়িটা ভাড়ায় যায় নাই, তাই বোঝাও যাচ্ছে না যে এরকম কোনো প্রবলেম হবে কিনা, নাকি সত্যি সেই প্রবলেম সলভ হয়ে গেছে। থ্যাংক ইউ রাসেল ভাই। তো আমার কাছে কথা হচ্ছে যে আপনি আপনার নাম ঠিকানা সবকিছু দিতে পারেন। কেউ যদি এই হন্টেড গাড়ির এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে কিন্তু আপনি ফেসবুকে প্রমের সাথে আপনি ফেসবুকে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন সবার সাথে। কেউ যদি এই গাড়িটার এক্সপিরিয়েন্স চান তাহলে কিন্তু সেটা পেতেই পারেন। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। স্টে টিউনড ফর ইউর ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM, the night. হ্যালো রাসেল, আসসালামু আলাইকুম। আমি ইমন, ফ্রান্সে থাকি। তো আমার লাইফে কিছু ঘটনা আছে যেটা আপনাদের অনেকদিন হলো পাঠাবো বলে সময়ের কারণে পাঠাইতে পারি না। তো আজকে চিন্তা করলাম আপনাদের ঘটনাটা পাঠাই দিই। তো ঘটনাটা ঘটে আমি যখন স্টুডেন্ট ছিলাম এখানে, তো পার্ট টাইম একটা জব করতাম পিজাতে। তো ডেলিভারি ম্যান হিসাবে আর কি আমি পিজা ডেলিভারি করতাম বাসায় বাসায়। তো এরকম একদিন বন্ধের আগে দিয়ে দিয়ে একটা কমান্ড আসে। তো বিরক্ত হই, কারণ বন্ধ করে ফেলবো এই সময় কমান্ড আসলো, আবার যাইতে হবে। তো একটু বিরক্ত হয়েছিলাম। পরে তো কোনো ওয়ে নাই, যাইতে হবে যেহেতু ওপেন ছিল। তো গেলাম পিজা নিয়ে। তো 6 তলায় ছিল বাসাটা, আপনার কাঁচের একটা লিফট ছিল। তো আমি গেলাম 6 তলায় উঠলাম লিফটে, উঠে লাইট জ্বালাইলাম, তো পিজা ডেলিভারি করলাম। তো মজার ঘটনা হচ্ছে যে আমি যখন ডেলিভারি দিয়ে আবার লিফটে ব্যাক করলাম, আমি লিফটে ঢোকার সাথে সাথে পুরা বাসার লাইট অফ হয়ে গেল। তো চিন্তা করলাম যে স্বাভাবিক, কারণ এখানে কিছু লাইট আছে যে চাপ দিলে আপনার কিছুক্ষণ 30 থেকে 40 সেকেন্ড অন থাকে, তারপর অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো আমি ভাবলাম এটা স্বাভাবিক, বন্ধ হয়ে গেছে। আমার সুইচটা আরেকবার চাপ দিয়ে তারপরে হয়তো লিফটে ওঠা লাগতো। তো লিফটটা কাচের ছিল বলছি আগেই। তো লিফটটা কাচের ছিল আর লিফটের ভিতরে লাইটটা ছিল। তো চারিদিকে অন্ধকার, আর লিফটের লাইটটা দিয়ে একটু হালকা আলো সিঁড়ির ভিতর দিয়ে লাগতেছে, কারণ একটু পুরানো বাসা থাকার কারণে সিঁড়িগুলা ছিল আপনার গোল, আর মাঝখান দিয়ে ছিল লিফটটা। ভিতরে যে লাইটটা ছিল, যেহেতু চতুর্দিকে অন্ধকার ছিল, তো ওই লিফটের লাইটটা দিয়ে আপনার হালকা একটু দেখা যাচ্ছিল আশেপাশের সিঁড়িগুলাতে। তো আমি নামতেছি, তো 6 তলায় ছিল। আমি 6 তলা থেকে যখন নামতেছি, 2 তলা থেকে 3 তলা, মানে 3 তলা থেকে 2 তলায় নামার সময় আর কি আমি হঠাৎ করে খেয়াল করলাম যে একটা বুড়ির মতন, একদম মুখটা বানরের মতন, চুলগুলা ছিল একদম সাদা, বুড়ি মানুষদের মতন আর কি, একদম সাদা, মুখটা একদম বিচ্ছিরি কালো, আর বিড়ালের মতন করে সিঁড়ি দিয়ে নামতেছে আর আমার দিকে এরকম তাকায় রয়েছে। আমি হট করে খেয়াল করি না, হঠাৎ করে ওর দিকে তাকায় আমি দেখে তো আমি বিশাল ভয় পাইছি। আমি আমি বলতেছি যে কি করি এখন। তো আমি মানে দোয়া টোয়া যা পারতাম আল্লাহ আল্লাহ করতেছিলাম লিফটের মধ্যে যে কখন নামবো আর দৌড় দিব। তো সরি আমি বলি নাই যে আমরা ডেলিভারি করতাম ছোট ছোট এই 50 কোটি দিয়ে আর কি। আমি তো জাস্ট ওরে দেখে মানে আমার তো জান শেষ, আমি আজকে শেষ। এমনিতেই কমান্ডটাতে বিরক্ত হয়েছিলাম, তারপরেও আসলাম, মন থেকে চাই নাই, তারপরেও আসছে, এই জন্য হয়তো আমি আজকে আর হবে না আমার দিয়ে। পরে আর কি মানে জাস্ট খালি মানে কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু কাহিনীটা হয়েছে, মানে আমি জাস্ট খালি ওরে দেখছি, ভয় পাইছি, মানে টোটাল মনে 30 সেকেন্ডের মধ্যে এই কাহিনীটা হয়ে গেছে। নিচে নামছি, আমি তো লাইট টাইট আর কিচ্ছু দিই নাই, জাস্ট খালি আমি দৌড় দিয়ে মানে বিল্ডিংটা থেকে বের হইছি। ইভেন আমি স্কুটারটা নিয়ে মানে সাইকেলের মতন ঠেলা দিয়ে আপনার মেইন রোড পর্যন্ত গিয়ে তারপরে গিয়ে স্কুটারটা স্টার্ট দিয়ে মানে আল্লাহ আল্লাহ করতে করতে গেছি। প্রচুর ভয় পাইছিলাম জিনিসটা দেখে। আমি জানি না কি ছিল, আমার মনের ভুল হইতে পারে, অথবা আমি জাস্ট প্রচুর ভয় পাইছি এই জিনিসটা দেখে। তো এই জন্য ঘটনাটা শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে শোনাবেন সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Booth FM, the night comes alive.
The night comes alive with Coming Phone. You are listening to Radio 48.2 FM. আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা যারা এই মুহূর্তে জয়েন করলেন তাদের সবাইকে আরো একবার পবিত্র রমজান মাসের অনেক 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 শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থভাবে রোজা পালন করছেন। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম। আমি মাসুদ, এসেছি ওয়ারি থেকে। আমি টাঙ্গাইল সখীপুরের একটা কোন এক স্কুলের ঘটনা বলবো, হোস্টেলের ঘটনা। সেটা হচ্ছে যে আমার লাইফের রিয়েল, মানে আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা আমি বলবো। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমাদের হোস্টেলে যখন আমরা অনেক ছেলে ছিলাম, তো পরীক্ষা সবারই শেষ হয়ে গেছিল। আমাদের 7-এর বেসের পরীক্ষাই ছিল, মানে শেষ হয়েছিল না, জাস্ট আমাদের এই বেসের পরীক্ষাগুলো ছিল আর কি। তো আমি একটা রুমে থাকছি লাস্ট পরীক্ষার দিন, মানে সবাই হোস্টেল থেকে চলে গেছে, লাস্ট পরীক্ষার দিন জাস্ট আমি, আমার হোস্টেল সুপার যে ছিল উনি আমার রুমে ছিল, পাশাপাশি আরো কিছু ফ্রেন্ডস ছিল। পাশে একটা রুমে, টোটাল 2টা রুমে আমরা ছিলাম কিছু, আর সবাই চলে গেছে। তো আমার আবার রাত জায়গা পড়াশোনার অভ্যাস ছিল, পরীক্ষার আগে রাতে আমি রাত জায়গায় পড়াশোনা করতাম। তো আমার পাশের রুমে যে ওরাও শুয়ে পড়ছে, জাস্ট আমার রুমে যে সবাই শুয়ে পড়ছে, জাস্ট আমি ছোট ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করতেছি। তো হঠাৎ করে রাত 12টা বাজে, 12টার একটা আপ হবে, আমার রুমে দরজা বাদে নক করতেছে, বারে নক করতেছে। ফার্স্টলি ভাবছি যে এটা হয়তো আমার পাশের রুমে যারা ফ্রেন্ডরা, হয়তো রবিন ছিল, শাহ আলম ছিল, ওরা হয়তো দুষ্টুমি করতেছে। তো ফার্স্টলি আমি ওদের জোরে করে বলছি যে স্যার কিন্তু আছে, হোস্টেল স্যার কিন্তু আছে, তোমরা যদি এই রুমে কিন্তু আছে, তোমরা যদি এরকম ডিস্টার্ব করো তাহলে তোমাদের কিন্তু প্রবলেম হবে। জাস্ট 5 মিনিট 10 মিনিট পর নক করে এক পর্যায়ে আমি বিরক্ত হয়ে পড়াশোনা বাদে আমি দরজাটা ওপেন করছি। যেন আমি ওপেন করলাম, আমি এমন একটা শেপ দেখলাম যেটা দেখার জন্য আসলে আমি প্রস্তুত ছিলাম না, মানে খুবই ভয় পেয়েছি জিনিসটা দেখে। জাস্ট পা দুটা উপরের দিকে আর একটা নিচের দিকে, হ্যাঁ, চোখ দুটো জল করতেছে, মুখটা অনেকটা কুকুর বা শিয়ালের মতো মুখ আকৃতিটা, মানে পায়ের সাথে আপনি নুপুর পরার মতো এরকম ভাব আর কি। জাস্ট আমি দেখে তো মানে মারাত্মক পরিমাণ ভয় পাইছি। ভয় পেয়ে আমি সাথে সাথে চিৎকার দিয়ে উঠছি। চিৎকার ওঠার সাথে সাথে আমার হোস্টেল সুপার যে স্যার ছিল উনি উঠে গেছে। উনি উঠে আমাকে জিজ্ঞেস কি সমস্যা। জাস্ট আমার সাথে আরো যে 2-3টা ছেলে ছিল রুমে, সবাই উঠে গেছে। উঠে যাওয়ার পর 2 মিনিটের বাদে সেটা আমাদের পাশে আবার একটা জার্মান প্রজেক্ট ছিল, একটা মাঠটা ছিল, আমাদের স্কুলের শেপটা ছিল আপনার ওপেন ছিল, 2 সাইডে গেট ছিল না। তো ওটা অর্ধেক মাঠ অলরেডি চলে গেছে, মানে লাফাইতে জাস্ট একদম মানুষ জাস্ট উল্টা, হ্যাঁ, লাফাইতে চলে যাচ্ছে। চলে যাওয়ার পর এটা স্যার সহ আমার হোস্টেল সবার যে উনিও দেখছে। দেখার পর সবাই আমরা জিনিসটা খুবই ভয় পাইছি। তারপর জার্মান প্রজেক্টের উপর একটা দেওয়াল আছে, জাস্ট দেখলাম লাফাইতে দেওয়ালের উপর দিয়ে চলে যাওয়ার পর তো স্যার জিনিসটা দেখে আমাকে বললো যে, সবাই বললো, উনি মানে খুবই ভয় পাইছি সবাই আমরা, যে আমার হোস্টেলে তো আসলে 60 জনের উপর ছেলে আছে, এই ঘটনাটা যদি বলো সকালে কাউরে, আমার হোস্টেলে কোনো ছেলে থাকবে না, আর এটা অনেক কি হয়ে যায়। আমার কাছে রিকোয়েস্ট করলো যে এটা কাউরে বলা যাবে না। জাস্ট এটা দেখার পর আমি হোস্টেল ত্যাগ করছি, লিভ করছি, আর হোস্টেলে আমি থাকিনি। এটা আমার সাথে আসলে সরাসরি রিয়েল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চটপট একটা, যেহেতু সময় খুব কম, আমরা চটপট একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। বিরতির পর আমরা আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড, রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি FM. The night comes alive with Coming Phone. ওয়েলকাম ব্যাক। দ্য নাইট কামস লাইভ উইথ কামিং ফোন শুনছেন সবসময় রেডিও 48.2 FM। আমি রাস্তাল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমাদের লাস্ট স্টোরিটা ছোট্ট করে শুনে আসবো। আমাদের একজন অতিথি আছেন যিনি প্রথম ঘটনা শেয়ার করছেন, ছোট্ট করে বলবো তার ঘটনাটা, খুব ছোট, শুনে আসি তার ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। দিস ইজ সোহান আগেইন। তো এটা আমার দ্বিতীয় ঘটনাটা আমার খালাতো ভাই স্বাধীনের মুখ থেকে শোনা। ও একজন প্রফেশনাল ফুটবলার। ও তখন বাংলাদেশের কোন একটা ফুটবল একাডেমিতে তখন ও আন্ডার 16 খেলে, ওখানে ও থাকে। তো ঘটনার সময় ওখানে থাকাকালীন ওখানেই থাকতে হতো, ঢাকার বাইরে এটা। তো একদিন ওরা প্র্যাকটিস শেষ করে যখন ওদের ওই একাডেমিতে ফিরে, ওর এক ফ্রেন্ড ও দুপুরবেলা বারান্দায় বসে গান শুনছিল। তো হঠাৎ করে বাতাস ছিল, এই জন্য বারান্দায় বসে, হঠাৎ করে ওর ফ্রেন্ড মানে কেমন যেন একটা গরম বাতাস, ভ্যাপসা বাতাস অনুভব করলো। তো এর কিছুক্ষণ পরেই ওকে মানে কেউ যেন একটা জোরে চর মেরে ওকে ফেলে দেয়। ও দোতলায় ছিল, আর বারান্দার রেলিং এর সাথে ওর পাটা আটকে যায়, ও পড়ে গিয়ে ও
ও চিৎকার শুরু করে, ওর ফ্রেন্ডরা সবাই ছুটে আসে, ওকে ওখান থেকে সেভ করে। তারপর জিজ্ঞেস করলো কি হলো, তারপর ও বললো যে আমি এখানে বসেছিলাম, একটা কে যেন মানে আমি কিছু দেখিনি, আমাকে থাপ্পড় মারে, আমি পড়ে যাই এখানে। তো এরপর কিছুদিন পর আমার খালাতো ভাই একদিন রাতের বেলা শুনতে পাই যে রাতের বেলা ঘুমাতে যাবে, এমন সময় শুনতে পাই জানালার এদিক থেকে কান্নার আওয়াজ আসছে, এরকম কান্নার আওয়াজ। তারপর ও রুম থেকে বেরিয়ে যায় তাড়াতাড়ি, ওর পাশে আরো যারা ফ্রেন্ড ছিল ওদেরকে বলে যে এরকম কান্নার আওয়াজ আসছে, তোমরা কি শুনছো? অনেকে বললো হ্যাঁ, এখান থেকে কিছুক্ষণ আগে কান্নার আওয়াজ জানালার পাশ থেকে আসছিল। এরপর দিন ওরা ওদের যে কেয়ারটেকার ছিল তাকে বলে যে ওই দিন আমার ফ্রেন্ডকে এরকম মানে কি দোতলা থেকে বারান্দা থেকে চড় মেরে ফেলে দিল, তারপর আমরা কান্নার আওয়াজ পাই। আসলে এটা কি? ও বললো এই একাডেমিটা হওয়ার আগে এই জায়গাটা আসলে একটা শ্মশান ঘাট ছিল। এটা যখন হওয়ার পর থেকে অনেকেই অনেক কিছু ফেস করে। এমনও হতো যে রাতের বেলা কেউ তার কিছু জিনিস রাতের বেলা একটা জায়গায় রেখেছে, সকালবেলা উঠে দেখলো যে ওই জিনিসটা ওখানে সে খুঁজে পাচ্ছে না। হয়তো বা আবার অনেকে দেখতো যে সে তার বেডে ঘুমিয়েছে, সকালবেলা সে নিজেকে আবিষ্কার করলো অন্য আরেকজনের বেডে। এটা নিয়ে অনেক কথা হতো যে ওরা ফ্রেন্ডদের মধ্যে কথোপকথন করতো যে তুমি কি আমাকে এখান থেকে নিয়ে এসো? ওরা বলো না, এটা তো আমি করবো। তো আমার খালাতো ভাই ও একদিন রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে হঠাৎ করে ও মানে অন্যদিকে তাকিয়েছিল, হঠাৎ করে ওর মনে হলো যে জানালার বাহির দিয়ে কিছু একটা চলে গেল দ্রুত গতিতে। তো এর পরদিন ঠিকই ও খেয়াল করলো যে সাদা কিছু একটা ওয়েব শেপ টাইপের জানালা এই দিক দিয়ে হেঁটে হেঁটে চলে গেল। তো এটা দেখার পর ও তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে আসে, কেউ সবাইকে বলে। এরপর ওরা বলে যে আবারও কেয়ারটেকারকে বলে, উনি বলেন যে আসলে এটা জায়গাটা আগে শ্মশান ছিল, এরপর অনেক ফুটবলার এখানে থাকে, তাদের সাথে এরকম হয়েছে। তারপর ও ওখান থেকে চলে আসে। আসলে ভাই এখানে জিনিসটা হচ্ছে কি, ওই জানালার পাশ দিয়ে কেউ যদি যায় আর ওখানে ওঠাটা পসিবল না, আর কেউ যদি যায় এত রাতে কেউ কোথা থেকে আসবে বা এখান দিয়ে সানসেটের উপর হাঁটাহাঁটি করবে কেন? তো তারপর ও ওখান থাকে না, ও আন্ডার 16 শেষ করে চলে আসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি আমার কাছে লাস্ট স্টোরি যেটা আমি শুরু করেছিলাম, এই ঘটনাটা কতটা ইন্টারেস্টিং আমি জানি না, যেটা শুরু করেছিলাম আমি শেষ করতে চাই, সে ঘটনাটা পড়ছি। হ্যালো রাসেল, আসসালামু আলাইকুম। আমি চাই আপনি ঘটনাটা পড়ে শোনান। আমার নাম সিয়াম, ফরিদপুরে থাকি। আমি একজন ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার, ক্রিকেটার। আমি সরাসরি আমার স্টোরিতে যাচ্ছি। স্টোরিটা একটু বড়, সময়ের অভাবে ফেব্রুয়ারিতে বিভিন্ন জেলাতে প্রিমিয়ার ডিভিশন লিগ হচ্ছিল, একটু প্রবলেমের জন্য লোকেশনটা বলতে মানা করেছি। আমাকে তারা 4টা ম্যাচ খেলার জন্য কথা বলে। আমি যেহেতু ফরিদপুরেই থাকি, একদিন আগে যেতে হয়, সাথে কাজিন ছিল, তাই আমরা তাদের সাথে খেলতে যাই। আমরা বিকেলে স্টেডিয়ামে যাই এবং কিছু ভাইদের সাথে পরিচয় হয়। স্টেডিয়ামে আমরা রাতে থাকবো, তাই স্টেডিয়ামে রানা নামের একটা লোকাল প্লেয়ারের সাথে ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায়। সে আবার আমার চেয়ে সিনিয়র ছিল। আমার এবং আমার কাজিনের হ্যাবিট ছিল আমরা বেশ রাত করে ঘুমাতাম, অ্যান্ড রানা ভাই আমাদের মতোও ছিলেন। সো রাত 9টার পরে বাহিরে যাওয়া যাবে না, গেট বন্ধ। হঠাৎ রানা ভাই বললেন যে বাইরে যাবা? আমরা বললাম যাবো। তো স্টেডিয়ামের ব্যাপারে কিছু বলি যে আমরা ছিলাম 4th ফ্লোরে, সেখান থেকে সিঁড়ি দিয়ে 3rd ফ্লোরে আসলে রেলিং বা ব্যারিয়ার থাকে, সেটা ক্রস করলে গ্যালারিতে নামা যেত, এবং ঠিক অপোজিট ডিরেকশনে একটা গেট ছিল যেটার ওপরে দেয়াল ছিল না, তাই আমরা সেখান দিয়ে নামছিলাম। আর স্টেডিয়ামের এক পাশ থেকে একটু অপরিষ্কার ছিল, আর অন্য পাশে মসজিদ এবং গভর্নমেন্ট অফিসের মতো কিছু একটা ছিল, তাই আমরা সেই দিকে যেতাম। এভাবে আমরা রাত 11:30 থেকে গিয়েছিলাম, এবং ভালো এবং গভর্নমেন্ট অফিসের মতো কিছু। আচ্ছা, আমরা ট্র্যাক স্যুট পরেছিলাম, গায়ে আমাদের প্লেয়ারদের মতো পোশাক ছিল, ঠান্ডা লাগছিল বেশি। 1 ঘন্টা পরে আমরা ফিরে আসলাম। একইভাবে স্টেডিয়ামে ঢুকলাম, এবং বাট বের হবার সময় আমরা 3 জন ছাড়া কেউ ছিল না, সবাই ঘুমাচ্ছিল। কিন্তু যখন আমরা স্টেডিয়ামে আসলাম তখন দেখলাম গ্যালারিতে অন্য পাশে কেউ একজন বসে আছে। আমার মনে হলো সাদা কিছু পরা। আমি ভাবলাম মেবি হয়তো কোনো ক্রিকেটারের সাদা ড্রেস এটা। আমি রানা ভাইকে বললাম ওইটা। ভাই বললেন যে যেখান থেকে ঘুরেছি তার পাশে একটা মুক্তিযুদ্ধের ওই সময়ের যুদ্ধ চলাকালীন সময়ের একটা গণকবর আছে, আর যেটা দেখেছো ওইটা হয়তো কোনো জিন হবে।
আমি একটু ভীতু, তাই ভয় পেলাম। যাই হোক, খেলা 4 দিন পরে, ম্যাচ 3 দিন পরে আবার গেলাম সেই একই ভাবে বাইরে মসজিদের রাস্তায়, এবং এক সময় একজন বৃদ্ধ লোক মসজিদের রোডে আসছিলেন। আমাদের সবার হাতে স্মার্টফোনের ডিসপ্লে ছিল এবং সবকিছু মোটামুটি ক্লিয়ার ছিল। আমার চেয়ে বেশ লম্বা ছিলেন তিনি, চুল দাড়ি সাদা ছিল, পেছনে ছিল সাদা জুব্বা, অর্থাৎ পাঞ্জাবির মতো কিছু একটা। 6 ফিট 1 ইঞ্চি হবে তার হাইট, এবং না, 6 থেকে ফিট 1 ইঞ্চি হবে আমার হাইট, এবং আমার চেয়ে 3-4 ইঞ্চি বেশি মনে হচ্ছিল তাকে। আমার একটা অভ্যাস ছিল যে বয়স্ক লোকদের দেখে আমি সালাম দেই। আমি তাকে দেখে সালাম দিলাম এবং তিনি উত্তর নিলেন এবং বললেন যে এত রাতে কি করো। এটাও শীতের সময়, এবং তারপরে এলাকাটা বেশ সুবিধার না। আমি কিছু বললাম না। রানা ভাই বললেন যে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আমরা 30 মিনিট সেখানে ছিলাম, পরে চলে আসি, এবং আমার কোনো ভয় লাগেনি, কিন্তু হঠাৎ চিন্তা করলাম যে এই সময় এত রাতে এরকম একটা জায়গায় এই ভদ্রলোক বাইরে কি করছেন। এবং আমরা এরপরে এদিন আমাদের সাথে যা হলো আমি কখনো ভুলবো না। এমনকি আমার মামাতো ভাই বা রানা ভাই, তিনিও ভুলবেন না। আমরা অন্য দিনের মতো একই রাস্তায় গেলাম ঠিক 2:30 পরের দিকে, এবং দেখলাম যে 30 থেকে 40 জন মানুষকে একটি লাইনে মসজিদের দিকে যাচ্ছে, এবং তাদের সবার হাইট প্রায় 10 ফিটের মতো হবে, এবং বেশ খানিকটা দূর থেকে তাদের অনেক লম্বা লাগছিল, এবং তারা আসলে মানুষ ছিল কি না, তারা ছিল জিন। এবং আমি জিল্লু ভাইকে বললাম যে দেখেছিস, ও জাস্ট বলে যে তুই দেখেছিস, আমি সেটা শুনতে চাই না, আমিও কিছু বলতে চাই না। রানা ভাই বলল যে এখান থেকে থাকা ঠিক হবে না, আমরা চলে আসি। এবং তাদের চেহারা সবকিছু খুব অন্যরকম ছিল। এরপরে আমরা যেটা হলো সেটা হচ্ছে যে এরপর আমরা স্টেডিয়ামে আবার ঢুকলাম, এবং আমরা জাস্ট দৌড়িয়ে ঢুকলাম একবারে গ্যালারির সবচেয়ে উপরে 3rd ফ্লোরে উঠলাম, এবং 4th ফ্লোরে আমাদের রুমে গেলাম। এবং বিশ্বাস করবেন কিনা জানি না, পরদিন সকালে রানা ভাইয়ের অসম্ভব রকমের অসুস্থ ছিলাম আমরা, এবং আমরা ম্যাচটাও খেলতে পারিনি। বাট আমার কাজিন সুস্থ ছিল। আমি ওকে বললাম তুই কি করছিলিস যে তুই সুস্থ? ও বলল যে আমি আয়াতুল কুরসি এবং বিভিন্ন সূরা পড়ে শরীর বন্ধ করে রেখেছিলাম। তো এর 2 দিন পরে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখি যে ওই লোকটা আমাদের বলছে যে তোরা বেঁচে গেছিস, আমি না থাকলে তোরা বাঁচতি না। এটা আমার সাথে ঘটে যাওয়া একটা স্টোরি। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি পড়ে শোনালাম, এন্ড আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি ঝটপট কিছু SMS পড়ে ফেলি। আমাদের এখানে বেশ কিছু SMS চলে এসছে অলরেডি। সোহাগ বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে, এবং আমাদেরকে সাইফুল চট্টগ্রাম থেকে SMS